মেঘালয় বলল, এখন থেকে কখন তোমার চোখে জল দেখতে চায় না। তোমার চোখের প্রতি ফোঁটা জল সৃষ্টিকর্তার জন্য হোক, একমাত্র নামাজে বসে কাঁদবা। আমি তো বলেছি, অন্যথায় তোমার চোখের জল মাটিতে পড়া থাকি আমি ওষ্ঠে তুলে নেব। মিশু হাত বাড়িয়ে মেঘালয়ের মুখটা ধরে বলল। তুমি মানুষ না ফেরেশতা? মেঘালয় হেসে বলল, আমি তোমার বর রে পাগলি। শোনো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, সাজগোজ করবা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে। তোমার সাজগোজ শুধুমাত্র আমার জন্য হোক। আর বাইরে যাওয়ার সময় সবসময় শালীন পোশাকে দেখতে চাই। পড়াশোনার ক্ষেত্রে গা ছেড়ে দিলে চলবে না, সারাদিন বসে বসে পড়াশোনা করবা। টিভি সিরিয়াল ভুলেও দেখা যেন না হয়। আমাদের বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। যেখানে যাও না কেন খাবারটা বাসায় খাওয়ার চেষ্টা করবা। তোমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো আপন করে দেওয়া। তুমি এখনো যথেষ্ট ইম্যাচিওর, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তুমি মেঘালয়ের স্ত্রী। সবার সামনে যা মুখে আসে বলা চলবে না। আব্বু আম্মুর সামনে যথেষ্ট ভদ্রতা বজায় রাখবা। আর সবসময় যেন মাথায় ওড়না থাকে। আম্মুর প্রত্যেকটা কাজে নিজ হাতে নিজের দায়িত্বে হেল্প করবা। বড়রা কথা বলার সময় জিজ্ঞেস করবা আমি কি থাকবো নাকি চলে যাব। আর অবশ্যই যে কারো রুমে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকবা। মিশু মাথা দুলিয়ে বলল। আচ্ছা ঠিক আছে। মেঘালয় বলল, তোমার কোনো ইচ্ছায় কেউ বাধা দেবে না, যা খুশি করতে পারো, কিন্তু শালীনতার সাথে। সবার সাথে কথা বলার সময় শুধুমাত্র সেটাই বলবো যেটা প্রয়োজনীয়। অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে আলোচনা করবা না। নিজের উন্নতির পিছনে এত সময় ব্যয় করবা যেন অন্যের সমালোচনা করার সময় অবশিষ্ট না থাকে। সবার সাথে হাসি মুখে কথা বলবা। আর যত উপরে ওঠো না কেন, কখনো অহংকার করো না। অন্যের সাফল্য দেখে খুশি হবা, অন্যকে সব সময় অনুপ্রেরণা দিবা। একটু থেমে মেঘালয় বলল, আমার বিজনেসের ব্যাপারে মাথা ঘামাবো না। আমি যখন নিজে কিছু নিয়ে আলোচনা করবো মন দিয়ে শুনে তোমার মতামত দিবা। ব্যবসায়িক ঝামেলায় আমার মাথা গরম থাকলে তোমাকে দু একদিন সময় দিতে সমস্যা হবে। দেখা যাবে তোমার সাথে ভালো মতো কথাও বলতে পারছি না। তখন কান্নাকাটি না করে আমার পাশেই থাকবা। নিজেকে বোঝাবা আমি প্রচুর ঝামেলায় আছি। সবকিছু নিজের বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করবা। বোকামি করলে শুধরে নিবা, আর ভুল করলে স্বীকার করবা। আর ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় করবা না। মিশু চুপ করে শুনছে। মেঘালয় নিচু হয়ে এসে ওর ঠোঁটে একটা চুমু দিয়ে বলে, আর আমাকে বেশি বেশি ভালোবাসবা। মিশু শক্ত করে চেপে ধরল মেঘালয়কে। মনে মনে বলল, ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। এমন একটা মানুষকে ভালো না বেসে কি থাকা যায়? অন্যরকম ভাবে একটা নতুন সকালের সূচনা হলো। বিয়ে বাড়ির সবাই তখন ঘুমে। মিশু এবং মেঘালয় নামাজ শেষ করে বাইরে হাঁটতে বের হলো। স্নিগ্ধ সকালের ঠান্ডা পরিবেশে গ্রামটা ঘুরে এলো দুজন মিলে। বাসায় ফেরার সময় মেঘালয়ের বন্ধুদের সাথে দেখা। সবাই আড্ডা দিতে দিতে যখন বাসায় ফিরল, দেখলো মিশুর বাবা এবং মেঘালয়ের বাবা দুজন মিলে জাল দিয়ে পুকুরে মাছ ধরছেন। খালি গায়ে লুঙ্গি বেঁধে দুজনেই নেমেছেন। পারে বালতি হাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং বর্ষা আহমেদ। সবাই তো ডাক্তার আজকে বালতি নিয়ে মাছ ধরতে নেমে পড়েছেন, ভাবাই যায় না। সায়ান এবং আরাফ এবং পূর্ব তিনজন এসে পুকুরে নামতে নামতে বলল, আমরাও মাছ ধরবো। মিশুর বাবা বললেন, প্যান পরে নেমো না। পূর্বর সাথে সাথে বলল। তাহলে কি নেংটো হয়ে নামবো? হেসে উঠল সবাই। আঙ্কেল ভ্যাবা চাকা খেয়ে বললেন, আমার মতো বেঁধে নেমে পড়ো। সায়ান বলল, আমি লুঙ্গি সামলাতে পারি না যে, যদি পুকুরে লুঙ্গি হারিয়ে যাই তখন কিন্তু আমি দাঁড়ি নয় বাবা। সবাই আবারও হাসল। বাবা আর কিছু বললেন না। ছেলেগুলো যা দুষ্টু, পারা যায় না কারোর সাথে। উনি মিতুকে বললেন কয়েকটা লুঙ্গি এনে দেওয়ার জন্য। মিতু বাসায় গিয়ে বাবা এবং চাচাদের ব্যবহৃত কয়েকটা লুঙ্গি নিয়ে এলো। সবাই লুঙ্গি পরে খালি গা হয়ে নেমে পড়ল পুকুরে। ওদের দেখা দেখি মেঘালয়েরও ইচ্ছে করছে পুকুরে নামতে। সবাই মিলে জাল ফেলে মাছ ধরার আলাদা একটা আনন্দ আছে। নতুন জামাইয়ের মাছ ধরার দৃশ্যটা সবাই দেখতে আসবে, সেটা চিন্তা করতে লাগলো। তার চেয়েও বড় কথা, বুকে পিঠে মিশুর আঁচড়ের দাগ থাকতে পারে। মেয়েটা যে পরিমাণে খামচি দেয় তাতে অবস্থা বেহাল হয়ে যায় মেঘালয়ের। এসব ভেবে আর নামার সাহস করলো না। আকাশ আহমেদ জাল ফেললেন পুকুরে। জাল টেনে তোলার সময় তিন বন্ধু ঝাঁপিয়ে পড়ল। জালের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে মাছ ধরতে লাগলো। সায়ান কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু আরাফ এবং পূর্বকে দেখে ওরও সাহস বেড়ে গেল। বাবা মেঘালয়কেও ডাকলেন মাছ ধরার জন্য, কিন্তু মেঘালয় আপত্তি করলো বলে আর কেউ কিছু বলেনি। মৌনি ক্যামেরা নিয়ে এসে ফটাফট ফটোশুট করছে। পুকুরের উপরে বাঁকা হয়ে একটা গাছ ঝুলে আছে। মেঘালয় এবং মিশু ছবি তোলার জন্য গাছে উঠে সেখানেই পা ঝুলিয়ে বসে আছে। সায়ান পুকুর থেকে কাদা তুলে ছুঁড়ে মারল মেঘালয়ের গায়ে। সাদা পাঞ্জাবি কাদাময় ডিজাইন হয়ে গেল একেবারে। মেঘালয় আতকে উঠে বলল, এইটা কি করলি বেটা? দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগেই ভালো।
কথাটা বলেই পাঞ্জাবের কাদা হাতে লাগিয়ে মেঘালয়ের গালে, নাকে, কপালে সবখানে লাগিয়ে দিল। খিলখিল করে হাসতে হাসতে মিশু কাদা মাখিয়ে দিচ্ছিল ওর গালে। দৃশ্যটা এতটা হৃদয় কাড়ল যে কিছুক্ষণের জন্য আকাশ আহমেদও থমকে গেছেন। উনি যৌবনে ভীষণ রোম্যান্টিক ছিলেন। ওনার আবারও সেই সময়গুলো ফিরে পেতে ইচ্ছে করছে। মিশু মেঘালয় দুজনের গায়ে হলুদ রং টকটক করছে। বরের গায়ে সাদা পাঞ্জাবি, বউয়ের পরনে কমলা রঙের শাড়ি। ঘোমটা টানা নতুন বউটা বরের বুক থেকে কাদা নিয়ে খিলখিল করে হাসছে আর তার বরের গালে মাখিয়ে দিচ্ছে। এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্যটা ক্যামেরায় বন্দি করতে ভুল করল না মৌনি। অর্ধেক বালতি ভর্তি করে মাছ ধরার পর সবাই পুকুরে ঝাপাঝাপি শুরু করলো। মুরব্বীরা সবাই বাড়ির ভেতরে চলে গেলেন। 3 বন্ধু মিলে সাঁতার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। পুকুরের ঘোলা পানিতেও ওরা লাফালাফি করা বাদ দিচ্ছে না, বরং লাফালাফি করে পানি আরো ঘোলা বানিয়ে ফেলছে। পুকুর পার ফাঁকা হয়ে যাওয়ার পর মেঘালয় গাছ থেকে লাফ দিল হঠাৎ। মিশু একাই পা দোলাতে লাগলো। ওর পা দুলিয়ে বসে থাকার ছবিগুলো মৌনি সুন্দরভাবে ক্যামেরায় ধারণ করে নিল। মেঘালয় পুকুরে নামার পর 4 বন্ধু মিলে শুরু করে দিয়েছে সাঁতার প্রতিযোগিতা। মিশু শুধু উপরে বসে বসে দেখছে। মেঘালয়কে যত দেখে কিছুতেই মন ভরে না যেন। অনেকক্ষণ সময় নিয়ে লাফালাফি করলো ওরা। সবাই বাড়ির ভেতরে চলে গেছে। মেঘালয় পাঞ্জাবি খুলে সাঁতার শেষ করে আবার পাঞ্জাবি পরল। তারপর ওরাও চলে এলো বাড়িতে। মেঘালয় গোসল শেষ করে ঘরে এসে দেখলো মিশু গুনগুন করে গান গাইছে। চুলগুলো পুরো পিঠের উপর ছড়িয়ে আছে। দরজার পর্দাটা ভালো মতো টেনে দিয়ে এসে মিশুর সামনে বসল। খালি গায়ে টাওয়েল পরে আছে মেঘালয়। মিশু ওর দিকে একবার তাকিয়েই আর তাকাতে পারল না। চোখ ধাঁধিয়ে যায় ওর। মেঘালয় বলল, তোমার গালে হলুদের রং যা মানিয়েছে না, প্রতিবার বিবাহ বার্ষিকীতে তোমাকে হলুদ মাখাতে হবে দেখছি। কি যে বলেন। তুমি হুট করে অনেক বড় হয়ে গেছো মিশমিশ। আমার নিজের চোখে অবিশ্বাস্য লাগছে। এত বড় হয়ে গেলে কি করে? বিয়ের পর সব মেয়েরই হুট করে বড় হয়ে যায়। তা বটে। এই তোমার বিয়ে হয়েছে? শুধু বিয়ে, পরপর 2 বার বিয়ে হয়েছে। কি তুমি 2টো বিয়ে করেছো? এই জন্য বলি মাঝে মাঝে আমার বউয়ের ফোন কেন বন্ধ দেখায়। মিশু উঠে এসে মেঘালয়কে মারতে মারতে বলল। শুধু ফাজলামি, তাই না? মেঘালয় ওকে টেনে নিয়ে কোলের উপর বসালো। তারপর এক হাতে ধরে বলল, তুই তো একটা বাচ্চা রে। কি পিচ্ছি। কোলে নিয়ে মনে হয় পুতুল করে নিয়েছি। তা তো মনে হবেই। আপনি কত বড় আর আমি কত পুচকে। সেটাই। আমি তো ভাবছি এখন যদি আমার একটা বাচ্চা হয় তাহলে কেমন করে হবে। আমাকে তো একসাথে 2টো বাচ্চা পালতে হবে। মিশু হেসে বলল, বাচ্চা হোক আর কাচ্চা হোক আমি বুঝি না। আমাকেও কোলে নিয়ে বসে থাকতে হবে, বলে দিলাম। আমি কখনো আলুর বস্তার মতো মোটা হয়ে গেলেও আমাকে কোলে নিতে হবে। তখন তো আলুর বস্তাকে কোলে নেবো, তোমাকে না। এই মুহূর্তে বাচ্চা হলে আমার কি যে জ্বালা হবে, বাপ রে বাপ। কেন 2টো করে আইসক্রিম আনবেন, একসাথে দুজনকে কোলে নিয়ে থাকবেন। আমাকে কোলে আর আমাদের বাচ্চাদেরকে ঘাড়ে। কাম সারছে। তোমাকে দেখে মনে হয় তুমি সারা জীবন এরকম বাচ্চাই থাকবা। 2টো বাচ্চাকে সামলাতে সামলাতে বুইড়া হয়ে যাব। মিশু হেসে বলল, খুব মজা হবে। তোমার এক ঘাড়ে ভর দিয়ে আমি বলবো, এই আমার আইসক্রিম আনছো, আর আমাদের বাচ্চারা তোমাকে আরেক পাশে টানতে টানতে বলবে, পাপাই আমার আইসক্রিম আনছো। আমি বলবো, এই মেঘমণি আমাকে কোলে নাও। আমাদের বাচ্চারাও বলবে, এই মেঘমণি আমাকে কোলে নাও। তুমি বুঝবে ঠেলা। চাপ সামলানোর জন্য রেডি হও এখন থেকে। মেঘালয় মিশুর মুখের দিকে তাকিয়ে বলল, এত জ্বালাবা? আমাদের মেয়েরাও তোমার মতোই দুরন্ত হবে আর দুষ্টুও হবে। আমাদের ছেলে হবে। ছেলেটা তোমার মতো নাদুস নুদুস গুটুস পুটুস হবে। আমি তো ছোট, ওকে কোলে নিয়ে থাকতেই পারবো না। তাই ওকে তুমি কোলে নিবা, আর তুমি আমাকেও কোলে নিবা। হ্যাঁ, আমার তো আর কাজ নেই, সারাক্ষণ তোমাকে কোলে নিয়ে বসে থাকবো। হ্যাঁ নাই তো, সেজন্যই তো এখন কোলে নিয়ে বসে আছেন। আমি কি বলেছিলাম আমাকে কোলে নিতে? তোকে দেখলে কোলে বসে গাল টান দিচ্ছে করে রে পিচ্ছি। মিশু মেঘালয়ের গাল দুটো 2 হাত দিয়ে ধরে দুপাশে টানতে টানতে বলল, আজকে আমি গাল টানি। আপনার গালে খোঁচা খোঁচা দাড়ি থাকলে কি যে মারাত্মক সুন্দর লাগে। অবশ্য প্রিন্স থেকেও মারাত্মক স্মার্ট লাগে। আজকে আপনি খয়েরি রঙের পাঞ্জাবিটা পরবেন। আচ্ছা, আমরা তো একটু পরে বেরিয়ে পড়বো। এটুকু সময় বাবা মাকে দাও, যাও। আচ্ছা যাচ্ছি। এই মেঘমণি, আমাদের এক্ষুনি একটা গুলুমুলু বাবু হলে ভালো হবে না? ধুর পাগলি, তোমার বয়স 20 হোক আগে, এর আগে সন্তান নেওয়া উচিত না। ও আচ্ছা। মিশু মেঘালয়ের কোল থেকে নেমে ছুটে পাশের রুমে চলে গেল। মেঘালয় হাসতে হাসতে বডি স্প্রে করে খয়েরি রঙের পাঞ্জাবি এবং কালো জিন্স পরল। চুলগুলো আছড়ে আয়নায় তাকিয়ে মিটি মিটি হাসছিল। মিশুর চোখে কাজল টেনেছে আজ। এক চোখে কাজল মোটা হয়েছে আর অন্য চোখে চিকন।
তবু ওকে সুন্দর লাগছে। কেন যেন মনে হচ্ছে এরকম এলোমেলো সাজে মেয়েটা সুন্দর। নিখুঁত সাজে ওকে মোটেও ভালো লাগবে না, রোবট লোবট লাগবে। একটু পাগলি পাগলি তো বলেই এত মায়া লাগে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আড্ডা এবং বিয়ে বিদায় পর্বে চলল। মিশু কেঁদে কেটেই অস্থির। আজ থেকে পুরোপুরি ভাবে ওকে অন্যের বাড়িতে থাকতে হবে, আর আব্বুর সাথে আগের মতো খাওয়া দাওয়া গল্প করা কোনোটাই হবে না। মিতুর গলা জড়িয়ে ধরে ঘুমানো হবে না। বাসায় ঢোকার সময় আম্মু আম্মু বলে চেঁচানো হবে না। কি যে কষ্ট হচ্ছে। মেঘালয় পুরোটা সময় ওকে আগলে রাখার চেষ্টা করলো। আকাশ আহমেদ মিশুর বাবার হাত ধরে দুশ্চিন্তা করতে বারণ করলেন। গাড়িতে ওঠার পরও মন খারাপ করে বসে রইল মিশু। মেঘালয় মিশুর মাথাটা নিজের কাঁধের উপর নিয়ে বলল, ঘুমাও, সারা রাত তো গল্প করেই কাটালে। মিথ্যে কথা বলো কেন? শুধু গল্প করেছি? তুমি তো খালি দুষ্টুমি। মেঘালয় ওর মুখ চেপে ধরে বলল, চুপ, এসব কেউ বলে? গাড়িতে ফ্রেন্ডরা আছে আমার, চুপ করে ঘুমাও। কোথায় কি বলতে হয় সেটাও জানো না। মিশু আর কথা বলল না। এমনিতেই খানিকক্ষণ আগে কেঁদেছে, এখন আবার মন খারাপ হচ্ছে। গাল ফুলিয়ে বসে রইল। মেঘালয়ের কাঁধ থেকে মাথা সরিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লে নিজে ঢলে পড়ল মেঘালয়ের বুকে। এসিটা বাড়িয়ে দিতে বলে মেঘ নিজেও ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর বাকি পথটা কয়েক বন্ধু মিলে হাসাহাসি করে কাটল। ঢাকায় পৌঁছে রেস্টুরেন্টে খেয়ে নিল সবাই। এরপর ক্লান্ত শরীরে বাসায় পৌঁছাতে 11টা বেজে গেল। বাসায় পৌঁছেই প্রত্যেকে ঘুমানোর প্রস্তুতি নিতে গেল। এদিকে মেঘালয়ের ঘরে ঢুকেই মিশুর চোখ চরক গাছ। এত সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে যে কিছুক্ষণ চোখের পলক আটকে যায়। আজকে আবার বাসর? ঘুম বলে কি আদৌ কিছু হবে না? মেঘালয় দরজা লাগিয়ে দিয়ে বলল, চলো গোসল করে ঘুমাবা, অনেক টায়ার্ড লাগছে। শিওর আপনি ঘুমাবেন? মেঘালয় হেসে বলল, আগামী 2 মাসের জন্য রাতের ঘুমটা বাদ দাও। সমস্ত ফ্যান্টাসিগুলোকে বাস্তবে পরিণত করার সময় তো এখনই। মিশু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বাথরুমে চলে গেল। গোসল শেষ করে এসে দেখলো মেঘালয় রুমে নেই। ও চুল মুছতে মুছতে বিছানার কাছে এগিয়ে আসতে দেখলো বিছানার উপর চাদর থেকে সিলিং পর্যন্ত একটা সাদা কাপড় করা মানুষ। হাত দুটো ইয়া বড় বড়, আর মুখটা কি বিশ্রী দেখতে। ভয়ে একটা বিকট চিৎকার দিয়ে মেঝের উপর ঢলে পড়ল মিশু। বাড়ির সবাই ছুটে এলো মেঘালয়ের রুমে। এসে দেখে মিশু মেঝেতে পড়ে আছে আর মেঘালয় পাশে বসে পানি ছিটাচ্ছে ওর মুখে। খানিকক্ষণ পর চোখ মেলল মিশু। চোখে মেলে মুখের উপর মেঘালয়কে দেখে চিৎকার করে ওকে জড়িয়ে ধরে বলল, ভূত ভূত! কোথায় ভূত? মিশু বিছানার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সবাই হাঁ হয়ে গেল। সেখানে ফুল ছাড়া কিছুই নেই। মেঘালয়কে সবাইকে চলে যেতে বললে চলে গেল সবাই। মেঘালয় মিশুকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে খাটের নিচ থেকে একটা বিশাল সাদা কাপড় বের করলো। মিশু আতকে উঠে বলল, ও মা গো, এটা কি? হো হো করে হেসে উঠল মেঘালয়। মিশু এতক্ষণে বুঝতে পারলো এটা মেঘালয়ের কাণ্ড। ও খেপে গিয়ে মেঘালয়ের চুল ধরে টেনে বলল। কি খারাপ লোক একটা! মেঘালয় হাসতে হাসতে মিশুকে বুকে টেনে চেপে ধরে বলল, একটু শয়তানি করলাম, বিশ্বাস করো। এখন তোমার ঘুম একেবারে পালিয়ে গেছে, নয়তো গোসল শেষ করে এসে ঘুমিয়ে পড়তে। মিশু মেঘালয়কে মারতে মারতে বলল, এত দুষ্টু কেন আপনি? জানতো এখান থেকে। মেঘালয় মিশুকে সরিয়ে দিয়ে বলল, কোথায় যাব? আমি বাইরে গেলে ভালো লাগবে? না, আপনি কাছে থাকলেও জ্বালা, দূরে গেলেও জ্বালা। মরণ! বলেই হো হো করে হেসে উঠল মেঘালয়। মিশু হাসবে নাকি রাগ করবে বুঝতে পারল না। মেঘালয়ের হাসি দেখে ওর সব রাগ ক্ষোভ হাওয়ায় মিঠাইয়ের মতো উড়ে উড়ে হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক যেন স্বপ্নের মতো একটা রাত কাটলো। এতটা প্রশান্তি, ভালোবাসা, স্বপ্নে ঘেরা একটা রাত্রি ছিল যা প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা জুড়ে থাকে। কিন্তু সকালে নাস্তার টেবিলে বসে বাঁধল বিপত্তি। বর্ষা আহমেদ বললেন, মিশু আজ আমার সাথে হাই কমিশনার অফিসে সাক্ষাতের জন্য যাবে। তোমাকে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেয় দেখো। চমকে উঠল সবাই। মেঘালয় মিশুর দিকে একবার তাকিয়ে বললেন, মানে মিশু যখন বাইরে যাবে না তাহলে ভাইয়া যেতে হবে কেন? মা বললেন, বাইরে না যাওয়ার কথা তুলছো কেন? স্কলারশিপ পেয়েছে, অবশ্যই যাবে। আমার ঘরে প্রতিটা ছেলে মেয়ের নিজস্ব ইচ্ছে অনুযায়ী ক্যারিয়ার বেছে নেওয়ার স্বাধীনতা আছে। মেঘালয় এবং মিশু একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। মেঘ বলল, কিন্তু মিশুর এই স্কলারশিপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। মা বললেন, তুমি যা মনে করছো তোমার স্ত্রীর সেটা নাও মনে হতে পারে। অনেকের স্বপ্ন থাকে বিদেশে আন্ডারগ্রেড করার। একটা সুযোগ পেয়েছে, সেটাকে ফেলে দিতে হবে কেন? ভালো ভার্সিটি হলে গবেষণার একটা ভালো সুযোগ পাবে, বিভিন্ন দেশের বন্ধু বান্ধব হবে, বাইরের দেশের ডরমিটরিতে থাকার এক্সপেরিয়েন্স হবে।
বাইরের দেশের ডরমিটরিতে থাকার এক্সপিরিয়েন্স হবে, আরও অনেক দেশ ঘুরে দেখার সুযোগ পাবে। কেউ কোনো কথা বলল না। আকাশ আহমেদ মাথা নিচু করে গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। এদিকে কারো মুখে কোনো কথা নেই দেখে কিছুক্ষণ পর উনি বললেন, আমরা সবকিছুর আগে মিশুর ইচ্ছাটাই শুনেছি। ওর অ্যাম্বিশন কি, আরও ঠিক কোথায় পড়াশোনা করতে চাচ্ছে। মিশু গম্ভীর হয়ে গেল। সবসময় তো ভেবে এসেছে জীবনে বড় হতে হবে, কিন্তু সঠিক কোনো লক্ষ্য কখনো স্থির করা হয়েছিল কি? লক্ষ্য থাকলেও সে অনুযায়ী কাজ করা হয়নি। ছোটবেলায় সবারই স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার। স্যার যাকে জিজ্ঞেস করবেন বড় হয়ে কি হতে চাও, এক বাক্যে বলবে ডক্টর। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে স্বপ্ন বদলায়, জীবনের লক্ষ্য বদলায়। ছোটবেলায় যেটা ড্রিম ছিল, বড় হওয়ার সাথে সাথে সেটা শুধুমাত্র কল্পনা হয়ে দূরে সরে যায়। এখন কি লক্ষ্য আছে সেটা নিজেই জানে না মিশু। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে বলল, কি ভাবছো এত? আমার কথা ভাবতে হবে না, তোমার ইচ্ছের কথা বলো, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি কিছুই ভাবছি না। সত্যি বলতে আমি আমার লক্ষ্য নির্ধারণ করতে পারছি না। মা বললেন, তুমি আজকে সাক্ষাৎ করে আসো, একটা নতুন অভিজ্ঞতা হবে। এরপর ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিও। লাইফে অ্যাম্বিশন, হায়ার স্টাডি, সাবজেক্ট চয়েস এসব খুবই ইম্পর্ট্যান্ট। আমার বাইরে পড়তে যাওয়ার খুব ইচ্ছে ছিল বলেই তো পাসপোর্ট বানিয়েছি, অ্যাপ্লাই করেছি, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি। বাবা হেসে বললেন, কি ভাবছো এত? আমার কথা ভাবতে হবে না, তোমার ইচ্ছের কথা বলো, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি কিছুই ভাবছি না। সত্যি বলতে আমি আমার লক্ষ্য নির্ধারণ করতে পারছি না। মা বললেন, তুমি আজকে সাক্ষাৎ করে আসো, একটা নতুন অভিজ্ঞতা হবে। এরপর ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিও। লাইফে অ্যাম্বিশন, হায়ার স্টাডি, সাবজেক্ট চয়েস এসব খুবই ইম্পর্ট্যান্ট। আমার বাইরে পড়তে যাওয়ার খুব ইচ্ছে ছিল বলেই তো পাসপোর্ট বানিয়েছি, অ্যাপ্লাই করেছি, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি। বাবা হেসে বললেন, তাহলে তোমার ইচ্ছাই সই, তোমার যা ভালো হবে সেটাই করো। আমাদের কোনো কিছুতে আপত্তি নেই। যে কোনো ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করতে চাইলে করো। পড়াশোনা না করলেও আশা করি সমস্যা হবে না। কিন্তু আমার মেয়ে হয়েছে যখন, পড়াশোনার সর্বোচ্চ জায়গা তোমাকে যেতে বলবো। সেক্ষেত্রে যত টাকা লাগুক খরচ করতে আমার আপত্তি নেই, কিন্তু মানুষ হতে হবে। মিশু উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, আপনি সত্যি আমার বাবা। আমার মাঝে মাঝে মনে হয় কোনো স্বপ্নের জগতে আছি, যেখানে আমার মা বাবাই অনেক সময় আমাদের ইচ্ছে বোঝে না। নিজের স্বপ্ন তো দূরের কথা, বরং তাদের ইচ্ছেটা চাপিয়ে দেন। সেখানে আপনারা যেভাবে পুত্রবধূর ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছেন, দেশের সব বাবা মা যদি আপনাদের মতো হতেন। আকাশ আহমেদ হেসে বললেন, হয়েছে বাবা, কৃতজ্ঞতা আর সম্মানের জায়গাটা ভুলে যেও না, তাহলে আর কোনো প্রশংসা লাগবে না। তুমি সকাল সকাল বসের সাথে গিয়ে ভাইভাটা দিয়ে আসো। মিশু মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। এমন সময় মেঘালয় খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ আছে, রুমে যাচ্ছি। সবাই তাকালো মেঘালয়ের দিকে। ও কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা নিজের ঘরে চলে গেল। মিশু করুণ মুখ করে তাকিয়ে আছে। মেঘালয়ের কষ্টটা বুঝতে পারছে ও, কিন্তু ওরও যে খুব ইচ্ছে ছিল দেশের বাইরে পড়তে যাওয়ার। এখন বাবা মায়ের উৎসাহে ইচ্ছেটা আরো বেশি পেয়ে বসেছে। চলে গেলে মেয়ে কি খুব বেশি কষ্ট পাবে? মনি বলল, আব্বু, ভাইয়া বোধহয় মিশুকে ছাড়তে চাইছে না, দেখেছো কেমন রেগে গেছে। বাবা বললেন, রাগুক, প্রত্যেকেরই নিজস্ব স্বপ্ন আছে, লক্ষ্য আছে। আমার কাছে বিয়েটা লাইফের অংশ নয়, বরং একটা ছোট একটা অংশ। প্রেম, ভালোবাসা, বিয়ে এসব নিয়ে পড়ে থাকলে জীবনে অর্থ থাকলো কোথায়? মেঘালয়ের উচিত ছিল একজন প্রতিষ্ঠিত গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করা। যেহেতু বিয়েটা দুর্ঘটনাবশত হয়ে গেছে, এখন ওই মেয়েটার স্বপ্নগুলো পূরণ করতে হবে না। সংসারের মতো জটিল সমীকরণে এত তাড়াতাড়ি ওকে না বাদলেই হয়। মৌনি আর কোনো কথা বলল না। বাবা মায়ের চিন্তা ভাবনা অনেক উন্নত, কোনো যুক্তি সেখানে খাটবে না, কোনো উত্তরও দেয়া যাবে না। বাবা মিশুকে বললেন, বিল গেস্টকে তার মা কি উপদেশ দিয়েছিল জানো? এমন স্বপ্ন দেখবি যেটা মানুষকে বলতেও ভয় লাগে। এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে একই পথে কেরিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজের পথ নিজে তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি। মায়ের উপদেশ বিল গেস্টের জীবনের অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। পৃথিবী জোরে বিপ্লব এনেছে। স্রোতের বাইরে গিয়ে কোটি কোটি মানুষের স্বপ্ন দেখান তিনি। এজন্য আমি বলি, সবসময় স্রোতের হাল ধরে চলার চিন্তা বাদ দাও, স্রোতের বাইরে গিয়ে কঠিন কিছু করবে। মিশু মুগ্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না। প্রত্যেকটা কথার শিরা উপশিরায়, প্রতিটা রক্তবিন্দুতে আলোড়ন সৃষ্টি করছে। সত্যি তো, জীবনটাকে এইভাবে ভেবে দেখা হয় না কখনো। জীবনকে নিয়ে উচ্চ আশা করাটাও অনেকেই ভাবে না। বাবা বললেন,
মেঘলাকে জিজ্ঞেস করলে শুনবি ওর পড়াশোনা করতে কত কষ্ট করতে হয়েছে। ওর পড়াশোনার আর্থিক সাপোর্ট খুব কম করেছি, ওকে স্কলারশিপে গ্র্যাজুয়েট করতে হয়েছে। এতে করে লাভটা কি হয়েছে জানো? সিজিপি 4-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। প্রত্যেক ইয়ারই সিজিপি 3 না থাকলে স্কলারশিপ বাতিল। স্কলারশিপ বাতিল হলে আমরা ওকে সাপোর্ট দিচ্ছি না। এই চাপে পড়ে মেঘালয় ভালোভাবে পড়াশোনা চালিয়ে গেছে। ফলশ্রুতি প্রতি সেমিস্টারে রেজাল্ট ভালো ছিল, আর ফুল ফান্ড স্কলারশিপে ওর গ্র্যাজুয়েট কমপ্লিট। মিশু অবাক হয়ে বলল, আপনার অনেক অদ্ভুত, এই জন্যই বলি লোকটা এমন কেন। আজকে বুঝলাম বাবা মা ওনাকে সেভাবেই গড়ে তুলেছেন। স্যালুট তোমাকে আব্বু। মিশু কপালে হাত তুলে স্যালুট জানালো। বাবা মা দুজনেই হাসলেন। মা মিশুর গাল টেনে দিয়ে বললেন, তোকে সাংঘাতিক কিউট লাগছে, দেখলে ইচ্ছে করে গাল টেনে আদর করে দেই। মিশু বলল, গাল টেনে কিভাবে আদর করে মা? এত জোরে গাল টানলে তো ব্যথা লাগে। ওলে বাবালে ব্যথা লাগে? আচ্ছা বাবু, তো এখন থেকে আলতো কোলে গাল টানবো। কথাটা বলেই মা আরো জোরে গাল টেনে ধরলেন। মিশু চেঁচাতে চেঁচাতে বলল, আম্মু ব্যথা পাচ্ছি। যা, ছেড়ে দিলাম। তোর আব্বু আম্মু কালকে আসবেন, ফোন করেছিস? মিশু উৎফুল্ল হয়ে বলল, সত্যি? আমি এখনো ফোন করিনি। নতুন বাপ মা পেয়ে পুরনদেরকে ভুলে গেছিস। কালকে তোর মায়ের কেমন কানমোলা খাস দেখবো। মিশু হেসে বলল, আমার মনে হচ্ছে না আব্বু আম্মুকে ছেড়ে এসছে। আপনার সেই অভাবটা বুঝতে দিলেন কখন? বলেই মিশু শাশুড়ি মাকে জাপটে ধরল। হঠাৎই কান্না পেয়ে গেল ওর। মাথা তুলে বলল, আমি রুমে যাই এখন। ঘরে এসে দেখলো মেঘালয় গালে হাত দিয়ে বসে আছে। মিশু গুটি গুটি পায়ে কাছে এসে খপ করে মেঘালয়ের গলাটা চেপে ধরে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল ওকে। তারপর মেঘালয়ের বুকের উপর বসে দুই পাশে দুই পা রেখে দুই হাতে গলা চেপে ধরে বলল, এই সুন্দর মানুষটা, আপনার মন খারাপ? মেঘালয় মিশুর আচমকা এমন আক্রমণে থ হয়ে গেছে। মিশুর চোখে চোখ রেখে মেঘালয় বলল, আমাকে তুই ভালোবাসিস? মিশু মেঘালয়ের নাক টেনে ধরে বলল, হ্যাঁ বাসি তো, জানেন না? সত্যি বাসিস? হ্যাঁ রে বাবা, সত্যি বাসি। মিশু মেঘালয়ের কান দুটো দু হাতে টেনে ধরে গাড়ি স্টার্ট দেওয়ার সুরে বলল। বুম গাড়ি চালাচ্ছি, পিপ 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 পিপ। মেঘালয় এক ঝটকায় মিশুকে নিচে ফেলে এমন জোরে ওর কোমরটা চেপে ধরল, সে চেঁচিয়ে উঠল। মেঘালয়ের চোখে গভীরভাবে তাকালো। মিশু চোখ রাঙিয়ে বলল, সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমাকে রেখে বিদেশে পড়তে যাবি? ভালো কোনো ইউনিভার্সিটি হলে ভেবে দেখবো। আব্বু আমার কথা শুনে মনে হচ্ছে ওরা আমাকে পাঠিয়েই ছাড়বে। আপনি কি চাচ্ছেন? মেঘালয় বলল, আমাকে সব সময় ভালোবাসবি, যখন তখন আমার বুকের ওপরে উঠে একরকম গাড়ি চালাবি, তোকে কোলে বসিয়ে আমি আদর করব। কিন্তু আমি জানি বাবা কি বলেছে, সেই শিক্ষাটা আমিও পেয়েছি। জীবনে এসবের বাইরেও অনেক কিছু আছে, আমি কিছু জানি না, শুধু জানি ভালোবাসি রে মিশু। মিশু মেঘালয়কে শক্ত করে চেপে ধরতে ধরতে বলল, আমিও ভালোবাসি মেঘমণি, খুব 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 ভালোবাসি। তুই চলে গেলে তোকে ছাড়া থাকবো কিভাবে বলতো? মিশু কোনো কথা বলল না। মেঘালয়ের গরম নিঃশ্বাস গলায় পড়তেই কেঁপে উঠতে লাগলো। দু হাতের বন্ধনে শক্ত করে আবদ্ধ করে রইল ওকে। মেঘালয়ের বুকের ভেতরটা কেঁপে যাচ্ছে। একই সাথে দুই ধরনের অনুভূতি, একদিকে আপন করে পাওয়ার সুখ, অন্যদিকে দূরে যেতে দেওয়ার যন্ত্রণা। ইন্ডিয়া হাই কমিশনারের অফিসে সাক্ষাতের জন্য এসেছে মিশু, সাথে বর্ষা আহমেদ এসেছেন। হাই কমিশনারের সাথে কথা বলার সময় মিশুর ইংরেজির দক্ষতা দেখে অবাক হলেন বর্ষা আহমেদ। মিশু সবসময় প্রমিত বাংলা ভাষায় কথা বলে, যেখানে বর্ষা আহমেদ নিজেও মাঝে মাঝে বাংলিশ করে ফেলেন। ওনার কথায় বাংলা ইংরেজি দুটোই বেরিয়ে আসে। সেখানে মিশু সব সময় শুদ্ধ বাংলায় কথা বলেও এত সুন্দর ইংরেজিতে কথা বলতে পারবে, সেটা মুগ্ধ হওয়ার মতোই। তাছাড়া মেয়েটা গ্রামে বড় হয়েছে, ওরকম প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়ে হয়েও এত সুন্দর ইংরেজি বলতে পারাটাও এক ধরনের প্রতিভা বলা যায়। মিশু প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছিল হেসে হেসে আর যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে। একবারও রসিকতা দেখে হাই কমিশনার সাহেব হেসে ফেললেন। দেশের বাইরে কেন পড়তে যাওয়ার ইচ্ছে সেটার জবাবে মিশু বলল, গবেষণার বিশাল সুযোগ পাবে বলে। হাই কমিশনার সাহেব মিশুকে যখন বলতে বললেন ওর নিজের কিছু জানার আছে কিনা, মিশু তখন এমন একটা প্রশ্ন করল যে টেবিলে বসে থাকা কেউই অনেকক্ষণ কথাই বলতে পারল না। মিশু বলল, আমাদের দেশে বর্তমানে একটা নিয়ম চলছে যে বাইরে বের হলেই তোকে ধর্ষণ করব। কোনো মেয়ে ঘরের বাইরে গেলে সুস্থ শরীরে ঘরে ফিরে আসতে পারবে কিনা সেটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এখন বাইরে বের হতে ভয় পাই। আচ্ছা, বিদেশেও কি এমন ভয় নিয়ে বাইরে বের হতে হবে?
বর্ষা আহমেদ অবাক হয়ে মিশুর দিকে তাকালেন। হাই কমিশনার সাহেব কিছুক্ষণ মিশুর দিকে অপলক ভাবে তাকিয়ে রইলেন, কোনো কথা বলতে পারলেন না। একজন ফরেন হাই কমিশনারের সামনে বসে এরকম প্রশ্ন করতে প্রবল সাহস দরকার, আর মেয়েটার সেটা আছে বলেই মনে হচ্ছে। মিশু উত্তর না পেয়ে ইংরেজিতেই বলল, এরকম প্রশ্ন করায় আমি দুঃখিত। আসলে এতটা নিরাপত্তাহীনতায় ভুগি যে প্রশ্নটা না করে পারলাম না। ঠিক আছে, তোমার প্রশ্ন শুনে আমারও কিছুক্ষণের জন্য খারাপ লেগেছে। অন্যান্য দেশের মেয়েদের নিরাপত্তা অনেক বেশি, কিন্তু তুমি ইন্ডিয়ান অ্যাপ্লাই করেছো কেন? আমার IELTS করা নেই। ইংরেজির যেটুকু দক্ষতা অর্জন করেছি পুরোটাই আমার নিজস্ব প্রচেষ্টায়। তাছাড়া আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করেছি সেগুলো সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। বাঙালি সংস্কৃতিকে আমি ভালোবাসি, সে কারণেই। দেশপ্রেমী? মিশু হাসি হাসি মুখে বলল, হ্যাঁ, আমি আমার দেশকে অসম্ভব ভালোবাসি। আমার পড়াশোনা যেখানেই হোক আমি আমার দেশের মানুষের জন্যই সব সময় কাজ করতে চাই। আর যেখানেই যাই আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য সবসময় প্রচেষ্টা থাকবে। বাংলাদেশ আমাকে বুকে ধারণ করে রেখেছে, আর এই জন্মভূমিকে আমি আমার আত্মায় ধারণ করছি সব সময়। কমিশনার সাহেব মিশুর উত্তরে সন্তুষ্ট বোধ করলেন। আরো কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বলার পর বেরিয়ে আসলো মিশু এবং বর্ষা আহমেদ। বাইরে আসার পর শাশুড়ি মা মিশুকে বললেন, তোমাকে মাঝে মাঝে আমার খুব অচেনা লাগে। মিশু হেসে বলল, এই যে কখনো খুব তেজি মনে হয়, আবার কখনো মনে হয় একেবারেই বাচ্চা। কি যে বলেন মা, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমাকে মিষ্টির দোকানে নিয়ে যাবেন? মা হেসে বললেন, বললাম অমনি বাচ্চা হয়ে গেলে কতগুলো মিষ্টি খাবে তাই দেখবো, চলো। মিশু বাসায় এসে দেখলো মেঘালয় খুব মনোযোগ দিয়ে হিসাব নিকাশ করছে। মিশু এসে আচমকা মেঘালয়ের কোলের উপর উঠে বসতে বসতে বলল, আজকে আমি অনেকগুলো মিষ্টি খেয়েছি, আরো 2 কেজি নিয়ে আসছি। তোমার আম্মুটা কি যে ভালো। মেঘালয় থতমত খেয়ে তাকিয়ে আছে মিশুর দিকে। হুট করে এসে এভাবে কোলের উপর উঠে বসলো, আবার বাচ্চাদের মতো বকবক করে চলেছে। মেয়েটা কি বড় হবে না? গুরুত্বপূর্ণ হিসাব করছিল, সেটা ভাববেও না একবারও। মিশু মেঘালয়ের নাক টেনে ধরে বলল, হ্যাঁ করে কি দেখছেন? জানেন মা বলেছে খুব দ্রুত আমাদেরকে হানিমুনে পাঠাবে। মেঘালয়ের ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। মিশুর ছেলে মানুষই কাজটা খেয়াল করছে মন দিয়ে। মিশু কথা চালিয়ে গেল। মেঘালয় হেসে বলল, আমার একটা টুপি কিনতে হবে, সুন্দর দেখে একটা হ্যাট কিনে দেবেন আমায়? মিশু ভ্রু কুচকে বলল, দিব। একটা কথা বলবো মিশু, হ্যাঁ বলুন। তোমার চোখে সমুদ্র আছে, যে সমুদ্রে শতবার অবগাহন করলেও নিজেকে অতৃপ্ত মনে হয়। আমি বলি কি, আমার সারিন্দা বলে কি? আপনার কথা বুঝি না আমি, সহজ করে বলুন। মেঘালয় মুখটা কাছে নিয়ে এসে বলল, তোমার নিজে ঠোঁট পান করে আমি মাতাল হব, তুমি আমার রেড ওয়াইন হবে। মিশু চোখ পাকিয়ে এক লাফে নেমে পড়ল কোল থেকে। মুখ বাঁকিয়ে বলল, সাংঘাতিক একটা লোক আপনি। এসব 2 নাম্বার ডায়লগ শিখেছেন কার কাছে? মেঘালয় দুষ্টুমি করে বলল, আমার একটা এক্স ছিল, ওর কাছে। একেবারে মেরে পুঁতে রেখে দিব। কাকে মারবা? আমাকে মারলে তুমি বাঁচবা কি নিয়ে? কি আবার, অপশন তো আমারও আছে, তন্ময়কে নিয়ে বাঁচবো। মিশু নিতান্তই ফাজলামোর ছলে কথাটা বলেছে, কিন্তু মেঘালয়ের এত রাগ উঠল যে খপ করে মিশুকে ধরে দেয়ালে ঠ্যাস দিয়ে ধরে 2 হাতে ওর মুখটা টিপে ধরল। মিশু চেঁচাতেও পারছে না, নড়তেও পারছে না। মেঘালয় রেগে বলল, খুন করে ফেলবো একেবারে, পুরো দুনিয়া জানে তুই আমার। বলো তো কখনই কথা মুখে আনিস না, তোকে মেরে পুঁতে রেখে দেবো। মিশু হক চকিয়ে গেছে। এমন সময় দরজায় মা এসে দাঁড়ালেন। মেঘ, আসবো? মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ আম্মু আসো। বর্ষা আহমেদ ভেতরে প্রবেশ করতে করতে বললেন, এসব কি বলছিস তুই? পুঁতে রেখে দেবো মানে? তুই রেগে গেলে এসব আজে বাজে কথা বলিস? মেঘালয় লজ্জা পেয়ে মাথা চুলকাল। মিশু হো হো করে হেসে উঠল। ওর হাসি দেখে মা ভ্রু কুচকে বললেন, তোকে গালি দিচ্ছে আর তুই হাসছিস? কি অন্যায় করেছিলি? মিশু মুখ বাঁকা করে হাত নাচাতে নাচাতে বলল, অনেকে ছেড়ে যাওয়ার কথা বলছিলাম তাই। মা একবার মিশুর দিকে তাকালেন, আরেকবার তাকালেন মেঘালয়ের দিকে। মেঘালয় লজ্জা পেয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। মা বললেন, মেঘ, মিশুর বাবা মা তো কালকে আসবেন। তোরা কোথাও ঘুরতে যেতে চাইলে আজকেই ঘুরে আসতে পারিস। বিআইবিএনকে কয়েকদিন রেখে দিব, তখন তোরা তো ঘুরতে যেতে পারবি না। মেঘালয় কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী আম্মনিটা, এত ভালো কেন তুমি? হইছে, তোরা আজকে একটা লং ড্রাইভ দিয়ে আসতে পারিস।
তোদেরকে বাসায় রেখে আমি আর আকাশ বিআইবিএন সহ কক্সবাজার ঘুরতে যাব। মেঘালয় অবাক হয়ে বলল, হানিমুন আমাদের, তোমরা কেন কক্সবাজার যাবা? হানিমুন একবার হয়ে গেছে না, আমরা কক্সবাজার ঘুরে আসার পর তোরা দেশের বাইরে একটা ট্রিপ দিয়ে আসিস। হসপিটালে থেকে থেকে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি বাবা। আচ্ছা, তাহলে ঘুরে একটু সতেজ হয়ে আসো। মিশর আব্বু আম্মুর সাথে ঘুরতে গেলে চারজনের দারুণ বন্ধুত্ব হয়ে যাবে। বন্ধুত্ব এমনিতেও কম নেই, কিন্তু তুই মিশুর আব্বু আম্মু বলছিস কেন? মিশু কি আমাকে মেঘালয়ের আম্মু বলে ডাকে? সরি আম্মু, আমি ওনাদেরকে আব্বু আম্মু ডাকি। সর এখন, আমার কাজ আছে। মা বেরিয়ে যাওয়ার সময় মিশু লাফিয়ে লাফিয়ে বলল। আম্মু আমিও কাজ করতে যাব। মা একবার পেছন ফিরে মেঘালয়ের দিকে তাকালেন, তারপর মিশুর দিকে চেয়ে বললেন, না থাক, কেউ আবার মেরে মাটিতে পুঁতে রেখে দিবে। বলেই মুখ টিপে হেসে চলে গেলেন তিনি। মেঘালয় ছুটে এসে মিশুর উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনে মিলে শুরু করে দিল মারামারি। অনেকক্ষণ মারামারি চালানোর পর ক্লান্ত হয়ে ফ্লোরে শুয়ে পড়ল দুজনে। তারপর খিলখিল করে হাসতে লাগলো মিশু, আর মেঘালয় কপালের সূক্ষ্ম ভাঁজ ফেলে ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। রাতে ডিনার করে লং ড্রাইভে বের হলো মিশু মেঘালয়। মেঘালয় গাড়ি ড্রাইভ করছে আর মিশু পাশে বসে বকবকানি চালিয়ে যাচ্ছে। গোলাপি রঙের থ্রি পিস পরে মিশুর চেহারাটা একটা গোলাপি আভা চলে এসেছে। মেঘালয়কেও অনেক সতেজ আর ফুরফুরে দেখাচ্ছে এখন। মিশু বলল, আমরা এখন কোথায় যাব? সারা রাত গাড়ি চালাবো। এমা আপনার শরীর খারাপ লাগবে না? সারা রাত বাইরে ঘুরবো, খারাপ লাগবে কেন? ক্যাসেটে মৃদু ভলিউমে গান ছেড়ে দিল মেঘালয়। মিশু গানের সাথে সাথে গুনগুন করে সুর মেলাচ্ছে। মেঘালয় বলল, স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কার অবদান সব থেকে বেশি? অবশ্যই স্ত্রীদের। তারা সংসার সামলায়, শ্বশুর শাশুড়ি সামলায়, আবার বাচ্চাও সামলায়। যে মেয়েটা এত কিছু সামলায় তার নিশ্চয়ই মাথায় অনেক প্যারা। যেহেতু স্বামীটা তার বউকে সামলিয়ে রাখে, তার মানে স্বামীটা পরোক্ষভাবে সবই সামলাচ্ছে। মিশু খেপে গিয়ে বলল, যুক্তিটা এমন হলো না যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, তার মানে মানুষ ঘাস খায়? আজব যুক্তি শিখেছেন কোথা থেকে শুনি? এভারেজে বলতে গেলে সংসার চালানোর জন্য স্বামীর অবদান সবচেয়ে বেশি, কিন্তু সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে, সুখী হওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। সুখী হওয়ার ক্ষেত্রে দুজনের অবদান সমান হওয়ার কথা না? মিশু বলল, না, সুখী হওয়ার জন্য এখন স্ত্রীর অবদান বেশি। ধরুন একজন স্বামী যদি খারাপ হয়, স্ত্রী সবকিছু সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু একজন স্ত্রী যদি খারাপ হয়, একজন স্বামী যত দ্রুত সম্ভব সেই স্ত্রীকে ডিভোর্স দেন, কারণ সংসারের শান্তির জন্য একজন মেয়ের ভালো হওয়া আবশ্যক। মেঘালয় মুচকি হেসে বলল, তাহলে আমি বরং খারাপ হয়ে যাই, কি বলো? আরেকটা বিয়ে করলে সহ্য করবে না? মিশু খেপে বলল, যে মেয়েটা এত কিছু সামলায় তার নিশ্চয়ই মাথায় অনেক প্যারা। যেহেতু স্বামীটা তার বউকে সামলিয়ে রাখে, তার মানে স্বামীটা পরোক্ষভাবে সবই সামলাচ্ছে। মিশু খেপে গিয়ে বলল, যুক্তিটা এমন হলো না যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, তার মানে মানুষ ঘাস খায়? আজব যুক্তি শিখেছেন কোথা থেকে শুনি? এভারেজে বলতে গেলে সংসার চালানোর জন্য স্বামীর অবদান সবচেয়ে বেশি, কিন্তু সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে, সুখী হওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। সুখী হওয়ার ক্ষেত্রে দুজনের অবদান সমান হওয়ার কথা না? মিশু বলল, না, সুখী হওয়ার জন্য এখন স্ত্রীর অবদান বেশি। ধরুন একজন স্বামী যদি খারাপ হয়, স্ত্রী সবকিছু সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু একজন স্ত্রী যদি খারাপ হয়, একজন স্বামী যত দ্রুত সম্ভব সেই স্ত্রীকে ডিভোর্স দেন, কারণ সংসারের শান্তির জন্য একজন মেয়ের ভালো হওয়া আবশ্যক। মেঘালয় মুচকি হেসে বলল, তাহলে আমি বরং খারাপ হয়ে যাই, কি বলো? আরেকটা বিয়ে করলে সহ্য করবে না? মিশু খেপে বলল, বিয়ের নাম মুখে আনলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। বাপরে, এত তেজ! ফেলে দিলে তোমাকে বাসায় নিয়ে যাবে কে? হ্যাঁ, আমি একাই হেঁটে চলে যাব, কিন্তু আপনাকে ফেলে গেলে আপনার কি হবে? কে দেখবে শুনি? আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে শত শত মেয়ে লাইন লেগে যাবে, ওরা এসে নিয়ে যাবে। আপনার ফেসবুকের খ্যাতপুরি আমি, ওরা সব আকামের ঠেকি। আপনাকে কেউ আমার মতো ভালোবাসবে না। তোমার থেকে অনেকেই আছে যারা আমাকে বেশি ভালোবাসবে। তাহলে তাদেরকে বিয়ে করতেন। কে বলেছিল আমাকে বিয়ে করতে? আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। মিশু খেপে তেরে এসে মেঘালয়ের চুল টানতে টানতে বলল, মেরে ফেলবো আপনাকে, সারাক্ষণ আমাকে জ্বালাবে শুধু। মেঘালয় রাস্তার পাশে গাড়ি ব্রেক কষে বসলো। গাড়ি চালানোর সময় এমন কেউ করে? হ্যাঁ, এমন তো আপনি শুরু করেছেন, এখন সরি বলুন।
মেঘালয় হেসে বলল, মেঘালয় কাউকে সরি বলে না, হ্যাঁ, কারো বেশি ঠেকা হলে সে বলুক গে। মিশু আরো রেগে বলল, সরি বলবেন আপনি। না, বেশি সরি শুনতে ইচ্ছে করলে তোমার তন্ময়কে ফোন দিই, সে সারাক্ষণ সরি বলার জন্য চার পায়ে খাড়া। এবার ভয়ানক রেগে গেল মিশু। মেঘালয় ওর রাগ দেখে হো হো করে হেসে উঠল। মিশু গাড়ির দরজা খুলতে খুলতে বলল, নেমেই যাব গাড়ি থেকে। মেঘালয় বিড়বিড় করে বলল। নেমে গেলেই তো বাঁচি। মিশু রেগে দাঁত কিরমির করে মেঘালয়ের গলা টিপে ধরে বলল, এত খারাপ একটা লোক, সারাক্ষণ আমাকে না জানলে হয় না। মেঘালয় হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, সরি, ছাড়ো এবার। তারপর হাসি হাসি মুখ করে আমার পাশে এসে বসে থাকো। হাসতে হবে কেন? কারণ না হাসলে তোমাকে পুরো কাউয়ার মতো লাগে। এমনিতেই তো কালা, হাসলে একটু ফর্সা ফর্সা লাগে আর কি। মিশু এবার গাল ফুলিয়ে একেবারে চুপ হয়ে গেল। এই বুঝি কেঁদে ফেলবে। মেঘালয় হো হো করে হেসে ওকে বুকে টেনে নিয়ে কপালে একটা আলতো চুমো দিয়ে বলল, আগলি, আই লাভ ইউ। মিশু মেঘালয়ের শার্ট খামচে ধরে বলল, আমার সাথে সব সময় কেমন কেমন করেন। দুষ্টুমি করি পাগলি। আইসক্রিম খাবে? হ্যাঁ, কোথায় আইসক্রিম? মেঘালয় মিশুকে ছেড়ে গাড়ির স্টার্ট দিতে দিতে বলল, নিয়ে যাচ্ছি তো। আজকে সুন্দর চাঁদের আলো ছড়িয়ে আছে, শহর থেকে বাইরে গিয়ে চাঁদের আলোয় হাঁটবো। মিশু উৎফুল্ল হয়ে বলল। আচ্ছা, মেঘালয় জোরে গাড়ি ছেড়েছে। মিশু কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা বলবো মেঘমণি? হ্যাঁ বলো। মিশু লাজুক স্বরে বলল। ভালোবাসি। মুচকি হাসল মেঘালয়। দ্রুত গাড়ি টেনে শহর থেকে দূরে একটা বৃক্ষ ঘেরা দোকানে নিয়ে এলো মেঘালয়। গাড়ি থেকে নেমে প্রাণ ভরে শ্বাস নিল মিশু। শহরের শব্দ দূষণে ঘেরা গরম পরিবেশ থেকে কিছুক্ষণের জন্য স্বস্তি। এখানে তেমন কোনো শব্দ নেই, আলো নেই। মাঝে মাঝে দূরের রাস্তায় হুশ করে একটা গাড়ি চলে যাওয়ার শব্দ কানে আসে। বেশ ভালোই লাগছে। মেঘালয় মিশুকে দোকানের ভিতর নিয়ে গেল। একজন মধ্যবয়সী মহিলা দোকানদারি করছেন। মেঘালয় কাছে যেতে উনি হেসে বললেন, কেমন আছেন সাহেব? ভালো আছি খালা, তুমি ভালো আছো? এই তো আছি, বহুদিন পর এসেছে। প্রেমিকা? মেঘালয় হেসে বলল, বউ, বিয়ে করেছি খালা। ও মা, মেয়েটা মিষ্টি আছে। থ্যাঙ্কস খালা। আইসক্রিম হবে না? হবে, শুধু ভ্যানিলা হবে, চকলেট শেষ হয়ে গেছে। ওইটাই দিও। আমাকে সুজির রসবড়া আর কফি দিও, আর ওকে আইসক্রিম। দিচ্ছি, বসো গিয়ে। আইসক্রিম কাপে দেবো না কোণে? কাপেও না, কোনেও না, একটা বালতি কিংবা গামলা থাকলে গামলা ভর্তি ভর্তি করে দাও। আমার বইয়ের আইসক্রিমের স্বাদ মেটাবো আজকে। হো হো করে হেসে উঠলেন দোকানি মহিলা। মিশু হাঁ করে মেঘালয়ের দিকে তাকিয়ে আছে। বলল, ইস, এমন ভাবে বলছি যেন আমি রাক্ষস। আইসক্রিম ভালো লাগে বলে এমন নয় যে এক গামলা আইসক্রিম খাবো। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে বলল, এক বালতি দিতে বলেছি, এটা তো বলিনি যে ইয়া বড় বালতি হবে। বালতির সাইজ হবে ছোট একটু, ওই 4 ইঞ্চি মতো। মিশু খেপে গিয়ে দাঁত কিরমির করল। দোকানি মহিলা হেসে বললেন, তুমিও যা দুষ্টু বাবা। বৌমানি, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে কোণেই দিচ্ছি। একবার শেষ হয়ে গেলে আবার নিও। গামলায় দিলে তো গলে যাবে, তুমি অল্প অল্প করে এক গামলা খেও। মিশু বলল, আমি কি রাক্ষস? আর মেঘমণি, সবার সামনে আমাকে এভাবে বলেন কেন? সবাই মনে মনে বলবে মেয়েটা রাক্ষসী, ওর স্বামীর টাকা পয়সা সব বুঝি খেয়েই শেষ করে দেয়। হো হো করে হেসে উঠল মেঘালয়। তারপর কাছে এসে মিশুর কাঁধে হাত রেখে ওকে টেনে নিয়ে বলল, তোমার বড় অনার্স সেকেন্ড ইয়ার থেকে প্রচুর পরিশ্রম করেছে বুঝলে, যাতে করে তার লক্ষ্মী বউটা সব আবদার পূরণ করতে পারে। আমার লক্ষ্মী বউটা তো তেমন কোনো আবদারই নেই, শুধু খাওয়া ছাড়া। আমার পরিশ্রমটাকে সার্থক করতে হবে না? মিশু মেঘালয়ের চোখে চোখ রেখে বলল, তাছাড়া আর কি আপনার করবো শুনি? বউদের কত রকম আবদার থাকে। যেমন? মেঘালয় মিশুকে নিয়ে খোলা আকাশের নিচে বেঞ্চিতে গিয়ে বসলো। চারিদিকে গাছপালায় ঘেরা। দূর থেকে আলোর ঝলকানি এসে পড়ছে কুলের উপর। বসতে বসতে মেঘালয় বলল, রূপচর্চা, অর্নামেন্টস, আজকে এখানে ঘুরতে যাব, কালকে ওখানে ঘুরতে যাব। শপিং এর অভ্যাস তো আছে, এগুলোর বাইরেও কত কি। মিশু বলল, এগুলোতে কি আর এমন খরচ হয়? বাবু, তুমি তো ঢাকায় থাকো না, তাই জানো না। আমার ফ্রেন্ড সার্কেলের রূপচর্চা করতে দেখে পুরো হাঁ হয়ে গিয়েছিলাম। কেন? মেঘালয় বলল, একদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। দুপুর আমাকে কল দিয়ে বললো, মিনা বাজারের সামনে থেকে আমাকে একটু পাশে রেখে আসবি। আমি রীতিমতো মিনা বাজারে এসে তাকে খুঁজে খুঁজে হয়রান। পরে সে বেরিয়ে এসে বললো, আমি তো ফরজানা শাকিলে ছিলাম। আমি হাঁ হয়ে জিজ্ঞেস করলাম, সেটা আবার কি? সে বললো, মেক ওভার, ফেসিয়াল ট্রিটমেন্ট করতে এসেছিলাম।
কৌতূহলবশত জানতে চাইলাম, তোদের এই রূপচর্চায় খরচ কেমন হয় রে? সে হেসে হেসে জবাব দিল, আজকে শুধু ফেসিয়াল করেছি, এই 3,000 টাকা মতো লেগেছে। ম্যানিকিওর, পেডিকিওর, হেয়ার ট্রিটমেন্ট, বডি ওয়াশ, ম্যাসেজ, এগুলোতে আলাদা আলাদা খরচ। এগুলোর বাইরেও কনসিলার, প্রাইমার, ফেস পাউডার সব বিদেশি প্রোডাক্ট লাগে। একটা সানস্ক্রিনের দাম লাগে 2,000 টাকা। ভাবা যায়? মিশু হাঁ হয়ে শুনছিল এতক্ষণ। মেঘালয় ভ্রু নাচাতেই ও বলল, আমার এসব ভালো লাগে না, কিন্তু কিন্তু বডি ম্যাসাজটা কিভাবে করায়? সুসুই লাগে না? আমি শ্বশুরই ভেঙে দিয়েছি না? খেপে গিয়ে মেঘালয়কে মায়ের শুরু করে দিল মিশু। আর মেঘালয় হো হো করে হেসেই চলেছে। দোকানি খালা এসে ট্রে সামনে রেখে বললেন, মারামারি করছো কেন? মিশু মায়ের বন্ধ করে বলল, জানেন খালা, এই লোকটা এত দুষ্টু, ওনার হাড়ে হাড়ে শয়তানি কিলবিল করে। জানি জানি, এইগুলো সহ্য করো। ছেলেরা একটু দুষ্টু না হলে হয়? মেঘালয় সুজির রস বড়া নিয়ে 1 চামচ মুখে দিয়ে বলল, ইয়াম্মি। খালা, বহুদিন পর খেলাম। তুমি এটা বানাও না, উফ, পুরোই চুমু। মিশু বলল, এই মা, এগুলো তো মিষ্টি, আমিও খাবো। হ্যাঁ করো, খাইয়ে দিচ্ছি। মিশুকে মিষ্টি তুলে খাওয়ালো মেঘালয়। খালা দোকানে ফিরে এলেন। মিষ্টি শেষ করে মেঘালয় কফিতে চুমুক দিল, আর মিশু আইসক্রিম। আইসক্রিম দেখে সে কি আনন্দ মেয়েটার। ছোট ছোট আনন্দগুলোই জীবনটাকে কত উপভোগ্য করে তোলে। মেঘালয় বলল, জায়গাটা কেমন লাগছে তোমার? খুব নিরিবিলি। একটা রাত এখানে থাকতে পারলে ভালো হতো। মনে করো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছি, তুমি আমাকে কোলে নিয়ে ঘরে যাবা। নিরিবিলি দেখলে তোমার খালি কোলে উঠে ঘরে যেতে ইচ্ছে করে, তাই না? মিশু আবারও খেপে এগিয়ে গেল। হাসি শুরু করে দিল মেঘালয়। হাসি থামিয়ে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, মিশু, তোকে খুব ভালোবাসি, তাই এত কাছে থাকার পরেও ইচ্ছে করে তোকে আমার বুকে পিষে ফেলি। কলেজের ভেতরে ঢুকিয়ে রাখতে ইচ্ছে করেনি। তুই আমাকে রেখে ইন্ডিয়া গেলে আমি থাকবো কি করে? গলা ধরে এলো মেঘালয়ের। আমি থাকবো কি করে? কথাটা শুনেই বুকের ভেতর কেমন একটা উথাল পাথাল শুরু হয়ে গেল মিশুর। সত্যিই তো, এই মেঘালয়কে ছাড়া সে নিজেও কি থাকতে পারবে? এই মুহূর্তগুলো সবসময় হৃদয়ে কাঁপন ধরাবে। ইচ্ছে করবে ছুটে চলে যায় মানুষটার কাছে, কিন্তু চাইলেও আসা সম্ভব হবে না। মাঝখানে একটা সীমান্ত দুজনকে ভাগ করে রাখবে। মিশু মেঘালয়ের শার্ট খামচে ধরল। বুকের উপর জোরে খামচে ধরতে ধরতে অনেকখানি জায়গা একেবারে দাগ করে দিল। ব্যথা পেলেও কোনো শব্দ করল না মেঘ। ভালোবাসার এই আঁচড়গুলো অনেক শান্তি দেয়, যন্ত্রণাগুলো কমিয়ে দেয়। মিশু বিড়বিড় করে বলল, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমার কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তোমাকে আপন করে পেয়েছি। আমি দূরে সরে গেলে তুমি মরেই যাবে। মিশুকে শক্ত করে বুকে চেপে ধরল মেঘালয়। চোখে পানি এসে গেছে ওর। একই সাথে প্রিয় মানুষটাকে আপন করে পাওয়ার আনন্দ, অন্যদিকে হারানোর ভয়ের যন্ত্রণা। ভালোবাসারা এমনই, খুব আপন করে পেলে হারানোর ভয়টা মনে চেপে বসে। মিশু বলল, আজকাল কয়েক বছর সংসার করার পর মানুষটাকে আর ভালো লাগে না, বিরক্তি এসে যায়। আমার ক্ষেত্রে আপনার এমন হবে না তো? তুমি এমনই একটা মেয়ে যাতে শত শত বছর সামনে বসিয়ে রাখলেও বিরক্তি আসবে না। মিশু, সত্যি? মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে বলল, না, ঢপ মারলাম। তোকে আমার এত বিরক্ত লাগে? নেকা একটা মেয়ে, শাবনুরের মাসি, শাহতাজের চাচি, সাফা কবিরের নানি। মিশু আবারও খেপে তেড়ে এলো মেঘালয়ের দিকে। ভয়ানক রাগ দেখে বোঝা যাচ্ছে আজকে মেঘালয়ের রক্ষে নেই। ধরতে পেলেই খবর আছে। মেঘালয় উঠে একটা ভো দৌড় দিল। বেঞ্চের চারিদিকে দুজন মিলে দৌড় প্রতিযোগিতা চলতে লাগলো। মেঘালয় চাইলেই বেঞ্চের উপর দিয়ে লাফ দিতে পারে, কিন্তু মিশু পারে না। ক্লান্ত হয়ে ঘাসের উপর বসে পড়ল মিশু। মেঘালয় পেছনে ওর কানের কাছে এসে বলল, মিয়াও। মিশু চমকে উঠল। মেঘালয় হাসতে হাসতে আবারও দৌড়। মিশু নিজেও হেসে ফেলল। কিছুক্ষণ পর মেঘালয় এসে মিশুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল ঘাসের উপরেই। মিশু মেঘালয়ের নাক টেনে ধরে বলল, এখন মারি? মিউ মিউ মিয়াও। মিশু হেসে মেঘালয়ের কপালে আলতো করে একটা চুমু দিল। মেঘালয় আঙুল তুলে আকাশে ঝুলতে থাকা পূর্ণিমার চাঁদটা দেখিয়ে দিয়ে বলল, দেখেছো কি অপরূপ? কি সুন্দর আলো ছড়িয়েছে। তার চেয়েও সুন্দর আলো কোনটা জানো? কোনটা? তুমি আমার জীবনের আলো হয়ে এসেছো। মিশু মুচকি হেসে বলল, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ আলো। মিশুর আঙুলের ফাঁকে আঙুল রাখল মেঘালয়। চাঁদের দিকে তাকিয়ে নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা শুনিয়ে যেতে লাগলো মিশুকে। দুজনে গল্প করতে করতে কোনো এক কল্পলোকে হারিয়ে গেল। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ। সবাই ওদেরকে সাহায্য করছিল জীবনটাকে নতুনভাবে উপভোগ করতে।
কয়েকদিন পর স্কলারশিপের চিঠি এসে গেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ। 2 মাস আগে মিশু যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হয়েছে, কিন্তু এই 2 মাসের মাঝে যে মেঘালয় জীবনে এসে সবকিছু এলোমেলো করে দেবে সেটা অজানা ছিল। এলোমেলো বলাটা অন্যায় হয়ে যাবে, সে তো জীবনে আলো হয়ে এসেছে। সেই আলো নিভিয়ে দিয়ে দূর পরপাশে চলে যাওয়াটা কতটা ন্যায়সঙ্গত হবে ভাবতে ভাবতে মনটা উদাস লাগছে। চারিদিক থেকে শূন্যতা গ্রাস করে ফেলছে মিশুকে। বসে থাকতে না পেরে ছুটে বসার ঘরে চলে এলো। এই ঘরের পুরো দেয়ালের একদিকে বিশাল কাঁচ লাগানো, বাইরে মেঘের ঘনঘটা জমতে শুরু করেছে। এমন ধূসর কালো মেঘের সাথে দমকা হাওয়া দেখলে মন খারাপ হয়ে যায়, বুকের ভেতর কেমন কেমন করতে শুরু করে। মাঝে মাঝে মনে হয় মেঘ বৃষ্টির সাথে মনের একটা বিশেষ যোগসূত্র আছে। সবকিছু তোলপাড় হওয়ার মতো একটা ধাক্কা লাগে, আবার নতুন নতুন প্রেমে পড়ার স্বাদ অনুভূত হয়। মিশু জানালার কাজ ঘেঁষে বসে এক মনে বাইরে তাকিয়ে আছে। কলিং বেলের শব্দ ওর কানে পৌঁছাচ্ছে না। ভীষণ রকম উদাসীনতা ভর করলে যা হয়। পুরনো স্মৃতি মনে করতে ইচ্ছে করছে, আবার নতুন স্মৃতিকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে। টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আকাশের কালো মেঘের ভেলা আরো কৃষ্ণবর্ণ ধারণ করেছে। মেঘালয় এসে পাশে দাঁড়ালো, পা থেকে কোট খুলতে খুলতে বলল, অনেকক্ষণ থেকে বেল বাজাচ্ছি, শুনতে পাওনি? মিশু চমকে বলল, না তো, কখন এলেন? এইমাত্র। তোমার মন খারাপ? কারণ জানতে চাইবেন না, মন খারাপের কারণটা বলাটা বিরক্তিকর। বেশ, জানতে চাইলাম না, কিন্তু মন খারাপের স্থায়িত্ব কমানোর চেষ্টা করলে কি আমার পাপ হবে? না, তবে সবসময় মন ভালো করার চেষ্টা না করাই ভালো। মাঝে মাঝে মন খারাপের দরকার আছে। বেশ, এখন বিদ্যুৎ চমকাবে, ঘরে এসো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো দেখতে ভালো লাগে। মিশু এবার চোখ তুলে মেঘালয়ের দিকে তাকালো। একটা হাফ সিল্ক নীল রঙের শার্টের সাথে বেগুনি টাই পরেছে মেঘালয়। সুদর্শন যুবকের মতো লাগছে। দেখার পর নিমিষে মন ভালো হতে চাইলেও মিশু মুখ ভার করে বলল, এই মুহূর্তে অসহ্য লাগছে, আমার সামনে থেকে যান। মেঘালয় আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। মিশু নিষ্পলক ভাবে বৃষ্টির ফোঁটা দেখছে। কতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে নিজেও জানে না। মেঘালয় হাত ধরে টেনে তোলার সময় ওর হুঁশ এলো। রাজকন্যার হয়েছে রে কি? আমার আজ খুব মন খারাপ। আর একটু খারাপ করে দিই? মিশুর উত্তরের অপেক্ষা না করে মেঘালয় ওকে কোলে নিয়ে রুমে এলো। জানালার পাশে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখন কি আমাকে সহ্য হচ্ছে? এখনো অসহ্য লাগছে। আমি চলে যাব? মেঘালয় চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মিশু ওর শার্ট খামচে ধরে বলল, ভিসার সব কাগজপত্র পাঠাতে বলেছে। আমি কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। আপনি বলে দিন না, আমি কি করব? পাঠিয়ে দাও। যদি না পাঠাই? তাহলে তোমাকে ইন্ডিয়া থাকতে দেবে না। না দিলে কি আমার খুব ক্ষতি হবে? প্রত্যেকটা রাত স্বামীর বুকে মাথা রেখে ঘুমানোর চেয়ে সুখের আর কি হতে পারে? মেঘালয় মিশুর চোখের দিকে তাকালো। চোখ পাথরের মতো কঠিন। সেই পাথর ফেটে জল চলে আসছে মনে হচ্ছে। বাবা মা সবাই মিলে বাইরে যাওয়ার সিদ্ধান্তটা মিশুকেই নিতে বলেছে। ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না মেঘালয়ের। ও পেছনে সরে এসে সাউন্ড বক্সে একটা গান ছেড়ে দিল। মিশু জানালার এক কোণে দাঁড়িয়ে, মেঘালয় আরেক কোণে। মিউজিকটা শুনেই মনটা কেমন কেমন করতে শুরু করেছে। এরপর বাজতে লাগলো গান। গান গান বেজে চলেছে। মিশু অস্থির হয়ে বলল, গানটা শুনে নস্টালজিক হয়ে যাচ্ছি। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি তখন ক্লাস 4-5-এ পড়ি। রেডিওতে বারবার গানটা বাজতো। প্রতিদিন রাত 11টা থেকে 12টায় আম্মু গানটা শুনতো। আমি আম্মুর পাশে শুয়ে শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। কি অদ্ভুত সব স্মৃতি। মেঘালয় অবাক হওয়ার ভান করে বলল, তাই? মিশু বলল, আমার আপুর একটা বাটন ফোন ছিল, সেটা নিয়ে মাঝে মাঝে ইয়ারফোনে গানটা শুনতাম আর ধান ক্ষেতের পাশে বসে হাওয়া খেতাম। সেই ছোট্টবেলা, সেই সোনালি স্মৃতি বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। আমার টিনেজের গান এটা। একদিন কক্সবাজার থেকে আসার পথে পুরো রাস্তায় গানটাই শুনতে শুনতে এসেছি। মিশু কাছে এসে মেঘালয়ের হাত ধরে বলল, স্মৃতি এত পোড়ায় কেন? স্মৃতিগুলো সুন্দর, তবুও বুকটা খান খান করে। ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আর আমাকে কোন স্মৃতিতে বাদলে? আমাকে মনে পড়ার স্মৃতি কি মগজে একটাও নেই? মেঘালয় অবাক হওয়ার ভান করে বলল, তাই? মিশু বলল, আমার আপুর একটা বাটন ফোন ছিল, সেটা নিয়ে মাঝে মাঝে ইয়ারফোনে গানটা শুনতাম আর ধান ক্ষেতের পাশে বসে হাওয়া খেতাম। সেই ছোট্টবেলা, সেই সোনালি স্মৃতি বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে।
আমার টিনেজের গান এটা। একদিন কক্সবাজার থেকে আসার পথে পুরো রাস্তায় গানটাই শুনতে শুনতে এসেছি। মিশু কাছে এসে মেঘালয়ের হাত ধরে বলল, স্মৃতি এত পোড়ায় কেন? স্মৃতিগুলো সুন্দর, তবুও বুকটা খান খান করে। ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আর আমাকে কোন স্মৃতিতে বাদলে? আমাকে মনে পড়ার স্মৃতি কি মগজে একটাও নেই? মিশু খপ করে মেঘালয়ের বাহু চেপে ধরে ওকে চাপড়ে ধরল। তারপর শুরু করলো আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না। মেঘালয় এটুকু বেশ ভালো করেই জানে যে এই মেয়েটাকে একা কিছুতেই ছাড়া যাবে না। তবুও সে যদি যেতে চায়, বাধা দিলে হয়তো কষ্ট পাবে। কাজে এমন কিছু করা দরকার যাতে মেঘালয়কে রেখে দূরে যাওয়ার ভূতটা একেবারেই মাথা থেকে দূর হয়ে যায়। এজন্য সবচেয়ে কার্যকরী ওষুধ হচ্ছে একটা ট্যুর। ঘুরতে গেলে 3 দিন একসাথে কাটানোর পর এত বেশি মায়া জন্মে যাবে যে আর দূরে যাওয়ার কথা ভাবতেও পারবে না মিশু। মেঘালয় মিশুর মুখ তুলে বলল, শরীর ভালো লাগছে? হ্যাঁ, শুধু মনটাই খারাপ। ঘুরতে যাবা? মিশু চোখ তুলে তাকানো মাত্রই ফিক করে হেসে ফেলল। ওর হাসির কারণ বুঝতে না পেরে মেঘালয় হতভম্ব হয়ে চেয়ে রইল ওর দিকে। মিশু বলল, এই ঝড়ো বৃষ্টিতে কোথায় যাবো আবার? মেঘালয় বলল, রাতের বাসে ঝুম বৃষ্টিতে অন্ধকার বাসে তুমি আর আমি, শিরশির করে হাওয়া এসে কানে লাগবে, পানির ঝাপটায় গা ভিজে যাবে তোমার। তুমি হন্তদন্ত হয়ে জানলা লাগিয়ে দিয়ে হাতে ব্যথা পাবে। তারপর আমি জানালা লাগিয়ে দিয়ে আমার বুকের ভেতরে শক্ত করে তোমাকে চেপে ধরবো। তুমি নড়াচড়া করবে, আমি আরো শক্ত করে চেপে ধরবো, বুকের সাথে পিষে ফেলবো তোমাকে। মিশু ইতিমধ্যে কল্পনার রাজ্যে হারিয়ে গেছে। মেঘালয়ের বলার যা ভঙ্গি শুনলে মনের ভেতর আগ্রুম বাগরুম বাজতে শুরু করে। ইস, কখন যাব বেড়াতে? মেঘালয় হাসতে হাসতে বলল, দাঁড়াও, টিকিটটা বুকিং দিই। অফিসের কাজগুলো গোছানোর জন্য অফিসে গেছে মেঘালয়। মিশু বাসায় বসে ব্যাগ গোছাচ্ছে। এখন ওর মন বেশ ফুরফুরে। স্কলারশিপ ভিসা দূরে যাক, আগে ট্যুর দিয়ে আসি। মেঘালয়ের সাথে ঘুরতে যাওয়ার মানেই একটা কল্পনার রাজ্যে প্রবেশ করা। সেই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করার মানেই হয় না। কলিং বেল বেজে উঠলে দৌড়ে দরজা খুলতে গেল মিশু। মেঘালয় ভেতরে ঢুকতেই মিশু হাত বাড়িয়ে কোলে ওঠার বায়না ধরল। মেঘালয় ওকে সরিয়ে দিয়ে সোজা রুমে গিয়ে ঢুকল। মিশু মুখ কালো করে পিছু পিছু ছুটল। এসে দেখলো মেঘালয় টাই খুলে রেখে বাথরুমে ঢুকে পড়েছে। মিশু কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মন খারাপ হয়ে যাচ্ছে। মেঘালয় বাসায় ফিরে একটা কথাও বলল না। মিশু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে বসলো। মেঘালয় তোয়ালে চাইলে তোয়ালে হাতে ছুটে বাথরুমের দরজায় গিয়ে দাঁড়ালো মিশু। কিন্তু তোয়ালে নিয়ে গা মুছে মেঘালয় বেরিয়ে এলো রুম থেকে। একবার মিশুর সাথে কথাও বলল না। মিশুর কান্না এসে যাচ্ছে। মেঘালয় তোয়ালে ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে গেল। মিশু থ হয়ে বসে পড়ল মেঝের উপর। এই লোকটা আজ এমন কেন করছে? তোয়ালে ছুঁড়ে মারার অভ্যেস তো কখনোই ওনার ছিল না। এই কয়েক ঘন্টায় কিছু হয়েছে বোধহয়। মেঘালয়ের গলা শোনা গেল, মিশু, এই মিশু। মিশু ছুটে এলো খাবার টেবিলে। মেঘালয় টেবিলে বসে আছে। মিশুকে দেখে বলল, বসো, খিদে পেয়েছে অনেক। মিশু ভয়ে ভয়ে সামনের চেয়ারটায় বসে পড়ল। কোনো কথা না বলে প্লেটে খাবার তুলে দিল। মেঘালয় খাবার খাওয়ার সময়ও কোনো কথা বলল না। মিশু বারবার ভয় ভয় চোখে তাকাচ্ছিল ওর দিকে, কিন্তু মেঘালয়ের কোনো ভাবান্তর নেই। সে দিব্যি খেয়েই চলেছে। খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। অথচ প্রতিদিন মিশুর খাওয়া শেষ না হলে হাতও ধোয় না সে। মিশু মুখ কাচুমাচু করে তাকাচ্ছে, আর খেতে পারল না ও। মেঘালয় জামা কাপড় বদলে চুল আঁচড়াচ্ছে। মিশু দরজায় দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনার? কই কিছু না তো। আপনি কি আমার উপর রেগে আছেন? আরে রেগে থাকবো কেন, আজব তো। হঠাৎ আপনার সবকিছু বদলে গেছে। আরে পাগলি মেয়ে, কিচ্ছু হয়নি আমার। মেঘালয় ঘড়ি হাতে পরে ওয়ালেট খুঁজতে লাগলো। মিশু সেটা এগিয়ে দিতেই মেঘালয় বলল, থ্যাঙ্কস। তারপর রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য মাত্রই পা বাড়িয়েছে। এমন সময় মিশু ওর পিঠের শার্ট খামচে ধরল। মেঘালয় পেছনে ফিরে বলল, কি? মিশু অনেক জোরে খামচে ধরে শার্ট ছিঁড়ে নিতে চাইল। মেঘালয় ওর দিকে হাত বাড়াতেই মিশু ওর বুকে ঢলে পড়ল। কাঁদো কাঁদো স্বরে বলল, কি হয়েছে আপনার? আমি কি কিছু করেছি? আমাকে অ্যাভয়েড করছেন কেন আপনি? মেঘালয় মিশুর মুখটা তুলে ধরে বলল, না রে পাগলি, অ্যাভয়েড করছি না। আমি একটু ঝামেলায় আছি, প্রচুর টেনশন হচ্ছে আমার। কেন? আমি ছোট বলে আপনার টেনশনের কারণ শুনতে পারি না? ছোট বড় ব্যাপার নয়, বলে তুমিও টেনশন করবে তাই বলতে চাই না। আমার আচরণে কষ্ট পেলে সরি। হ্যাঁ, সরি বলতে হবে না, শুধু বলুন না কেন এমন করছেন। কিচ্ছু হয়নি রে পাগলি, আমি আরেকবার বাইরে যাব, এসে কথা হবে কেমন? মেঘালয় মিশুর হাত ছাড়িয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। মিশু মৃদু স্বরে বলল, আমরা আজকে ঘুরতে যাব না? মেঘালয়ের স্পষ্ট গলা শোনা গেল। না। থ মেরে বিছানার উপর বসে পড়ল মিশু। মেঘালয়ের কি হতে পারে সেটা ভেবে অস্থির হয়ে উঠল।
মেঘালয় অনেক রাত করে বাসায় ফিরল। মিশু ঘুমিয়ে পড়েছিল। মেঘের পায়ের শব্দে ঘুম ভেঙে গেল ওর। মেঘালয়ের চেহারায় এখনো দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কোনো কথা না বাড়িয়ে খাবার নিয়ে এলো মিশু। মেঘালয় গোসল সেরে খালি গায়ে রুমে এসে বসেছে। মিশু এসে ওর মুখের সামনে ভাত তুলে দিল। খেতে মোটেও ইচ্ছে করছে না, কিন্তু মুখে তুলে দেয়া ভাত সরাতে পারল না মেঘালয়। খাবার মুখে নিয়ে বলল, তুমি খেয়েছো? না। কেঁদে কেঁদে চোখ তো ফুলিয়েছ। কে বললো আপনাকে? আমি কি কানা? আপনি মেঘালয়। মেঘালয় হেসে বলল, টেনশন করো না, আসলে আমার ব্যবসার অবস্থা ভয়াবহ খারাপ। 6 লাখ টাকার হিসাব মেলাতে পারছি না। একার প্রচেষ্টায় ব্যবসাটাকে এত দূর নিয়ে এসেছে। 6 লাখ টাকা গরমিল হওয়া মানে কতটা লস বুঝতে পারছো তুমি? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, কি করে হলো এমন? গত 2 মাস আমি ব্যবসায় মনোযোগ দিতে পারিনি। নিজে অফিসে যাইওনি, খোঁজও নিইনি। আমার উদাসীনতার কারণে এই অবস্থা। ইস, আমি আপনার জীবনে এসেই যত ঝামেলা পাকিয়েছি, তাই না? এরকম ভেবো না। আমার উচিত ছিল বিজনেসে সময় দেওয়া, কিন্তু তোমাকে পেয়ে পুরো দুনিয়া ভুলে গিয়েছিলাম আমি। মিশু মাথা নিচু করে মেঝের দিকে তাকালো। বিয়ের পর থেকে প্রত্যেকটা কাজের জন্য ওর নিজেকে অপরাধী মনে হতো। এমনকি বিয়েটাও ওর ভুলের জন্যই হয়েছে। সব সময় ওর জন্য এত ঝামেলা লেগে থাকে যে ওর নিজেকে শনি মনে হয়। মেঘালয় বলেই এত কিছু সামলে নিয়ে ওকে ভালোবাসে। অন্য কেউ হলে তো রাগে কবেই ছেড়ে ছুড়ে চলে যেত। মিশুর কাচুমাচু করা মুখটা দেখে মেঘালয় বলল, অমনি গাল ফোলানো শুরু করলে? বলেছি তো তোমার মন খারাপ করার মতো কিছুই হয়নি। আমাকে সময় দাও, আমি সবকিছু গুছিয়ে ফেলবো। মিশু মেঘালয়ের মুখে ভাত তুলে দিয়ে বলল। খেয়ে নিন। মেঘালয় মিশুকেও খেতে বললে মিশু 2 বার খাবার মুখে দিল। হাত ধুয়ে এসে জানালার গ্রিল ধরে দাঁড়ালো মিশু। মেঘালয় ভেজা চুল হাত দিয়ে আছড়ে বিছানায় গিয়ে বসল। খুব মনোযোগ দিয়ে ল্যাপটপ এবং ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। ওকে এই মুহূর্তে বিরক্ত করার বিন্দু মাত্র ইচ্ছে করছে না। নিঃশব্দে বেলকুনিতে এসে দাঁড়ালো মিশু। মাথায় নানান আজগুবি চিন্তাভাবনা আসছে। মেঘালয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকেই একদিন ভালো সময় কাটালে পরের দিন একটা বিপদ ঘটবেই। একদিন দুজনের রোম্যান্স করলে পরের দিন একটা ঝামেলা এসে দুজনের মাঝে বাগড়া দিবেই। কেন এই অসঙ্গতি? মিশুর নিজেকে তুচ্ছ এবং নর্দমার মতো লাগছে। এই মানুষটা ওর জন্য অনেক ছাড় দিয়েছে। দুজনকে পাশাপাশি দাঁড়ালে মোটেও মানাতো না। সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে হাতটা শক্ত করেই ধরে রেখেছে। আকর্ষণ করার মতো সৌন্দর্য মিশুর চেহারায় ছিল না। কেবল কথা বলে একটা মানুষকে এতটা আপন করে নেওয়াটা মেঘালয়ের দ্বারাই সম্ভব। ভালোবাসা না থাকা সত্ত্বেও ওই মানুষটা বাসর ঘরের প্ল্যান করেছে। এতগুলো মানসিক চাপ সামলে নিয়েও মিশুর মন ভালো করে দেওয়ার চেষ্টা করেছে। মেঘালয়ই একমাত্র মানুষ যে কিনা মানসিক অবস্থা যত খারাপই হোক কখনো মিশুকে তুচ্ছ করেনি। অবহেলাটা মিশুর দিক থেকে এসেছিল। ডিভোর্সের প্রস্তাব মিশুই দিয়েছিল। তখনও মেঘালয় মিশুকে ভালোবাসত না। ও কেবল ভেবেছিল মিশুকে ছেড়ে দিলে মানসিক ডিপ্রেশনে মেয়েটা সুইসাইড করে ফেলবে। একের পর এক ধাক্কা সামলে নিতে পারবে না। তার স্বামী বরং ওর পাশে থেকে ওকে উৎসাহ দেই, একটা নতুন জীবন শুরু করে। এই মেঘালয় তো বুকে আগলে রেখে প্রত্যেকটা রাত মিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ভালোবাসার নতুন সব রাজ্য ঘুরিয়ে এনেছে। কেয়ারলেসের দিক থেকেও বিন্দু মাত্র কমতি ছিল না। সত্যিকার ভালোবাসা তো এটাই, যে ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ মনে হয়। ভাবতে ভাবতে চোখ অশ্রুতে ভরে গেল। মেঘালয়ের এই কঠিন সময় ওর পাশে থাকা উচিত। ওকে ফেলে বিদেশে যাওয়াটা চরম স্বার্থপরতা হয়ে যাবে। তাছাড়া মেঘালয় নিজেও মিশুকে ছাড়তে চায় না। এ অবস্থায় কি করা উচিত ওর? স্কলারশিপের চিন্তাটা বাদ দিয়ে দেয়াই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। দূরে সরে গেলে মানুষটা অনেক কষ্ট পাবে। এমন সময় কাঁধে কেউ হাত রাখলো। মুখ ঘুরিয়ে মেঘালয়কে দেখে কান্না বেড়ে গেল মিশুর। মেঘালয় বলল, কি হয়েছে? আমার জন্য আপনার এত সমস্যা হয়, আমার কি করা উচিত বুঝতে পারছি না। তোমার এখন ঘুমানো উচিত, রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। আপনাকে একটা কথা বলবো, রাখবেন? কি? আমি আপনার সেবা করতে চাই, সেই সুযোগটুকু আমাকে দেবেন? মেঘালয় ভ্রু কুচকে বলল, কিরকম? এই ধরুন, আপনার মাথায় তেল মালিশ করে আপনাকে ঘুম পাড়িয়ে দিই, আপনার হাত পা টিপে দিই। তোমার যে ছোট ছোট হাত। ছোট ছোট হাত তো কি হয়েছে, আমি আপনার অল্প একটু সেবা করি। করলে একটু বেশি করেই করো, অল্প একটু কেন? না, আমি অল্প একটু সেবা করব, দিই। আচ্ছা এসো। মেঘালয় বিছানায় এসে শুয়ে পড়ল। মিশু তেল নিয়ে এসে ওর মাথায় মালিশ করতে করতে বলল, আপনার অনেক টেনশন, তাই না? মেঘালয় সহজ হওয়ার চেষ্টা করে বলল, আরে না, তোমার মতো ছোট একটু টেনশন। আমার এখন কি করা উচিত বলুন তো, আমি না বুঝতে পারছি না। তোমার যা ইচ্ছে হবে সেটাই করবে। মিশু বলল, সবসময় যা ইচ্ছে হবে তাই করা যায় না, যা করা উচিত তাই করতে হয়। মেঘালয় মাথা তুলে মিশুর দিকে তাকালো।
বাবা, মিশু দেখছি বড় হয়ে গেছে। যা করা উচিত এমন ভাবে বললো যেন কত দায়িত্বশীল হয়ে গেছে। ওর মুখ দেখে মায়া লাগছে মেঘালয়ের। মিশু বলল, ছোটবেলা থেকেই আমার দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছে ছিল, মানছি। আপনাকে রেখে যেতে হবে এমন জানলে আমি এরকম ইচ্ছে করতাম না। মেঘালয় মিশুর হাত ধরে টেনে নিয়ে বলল, আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ো, চিন্তাটা স্কিপ করে দাও। কতক্ষণ চলবে এভাবে? একটা সিদ্ধান্তে তো আসতে হবে। তুমি কি চাও? মিশু মাথাটা দুদিকে নাড়িয়ে বলল। বুঝতে পারছি। মেঘালয়ের নিজেরও চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা করে কোনো ফল হবে না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। এখন ঘুম দরকার। মেঘালয় মিশুকে কাছে টেনে নিয়ে বলল, তাহলে চিন্তাটা আপাতত স্কিপ করে রাখো, ওটা পাঠকের ওপরই ছেড়ে দাও। তাহলে তোমাকে বিদেশ যেতে বলতে যাও, আমার সাথে থাকতে বলে থাকো। এখন আপাতত আমার বুকে মাথা রেখে ঘুমাও তো পাগলি। সকালে নাস্তা সেরে মেঘালয় অফিসে চলে গেল। ব্যবসায়ের ঝামেলা নিয়ে ভীষণ চিন্তিত দেখাচ্ছে ওকে। মিশু আগ বাড়িয়ে আর ভিসার কথা তোলেনি, কিন্তু ওর মনে একটা বিষয় খুঁতখুত করেই যাচ্ছে। দোটানায় পড়ে গেলে যা হয়। রাত্রিবেলা বিষয়টাকে এড়িয়ে গেলেও সকাল থেকে মনে দুশ্চিন্তা দানা বাঁধছে। একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এভাবে দোটানা নিয়ে না নিজে ভালো থাকা যায়, না কারোর সাথে ভালোভাবে কথা বলা যায়। দুপুরে মেঘালয় বাসায় ফিরে সবার সাথে বসে খাবার খেলো। তারপর মিশুকে ডাকলো কথা বলার জন্য। মিশু থালা বাসন পরিষ্কার করে রেখে হাত ধুয়ে রুমে আসতে দেরি করে ফেলল। মেঘালয় চোখ পাকিয়ে বলল, ডাকের সাথে সাথে আসা যায় না? থালা বাসন মাজছিলাম। থালা বাসন মাজার জন্য কাজের লোক আছে তো, তাই না? আমার তো এ বাড়িতে কোনো কাজ নেই। সারাক্ষণ শুয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। ছোটবেলা থেকেই বাসার টুকিটাকি কাজগুলো করার আমার অভ্যাস। বসো, সিরিয়াস হয়ে দুটো কথা বলবো, তুমি সিরিয়াস ভাবে নিও। আজ পর্যন্ত আপনার কোনো কথা আমি ফজলামির ছলে নিয়েছি? নাও নি, কিন্তু এখন যেটা বলবো সেটা শোনার জন্য তোমাকে মানসিক প্রস্তুতি দরকার। মিশু সোফায় বসতে বসতে ওড়নায় হাত মুছল। তারপর একটা নিঃশ্বাস ফেলে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, বলুন কি কথা? ওড়নায় হাত মুছলে কেন? বাসায় কোনো ন্যাপকিন নেই, টিস্যু নেই? আজকে এরকম ক্যাটক্যাটি গলায় কথা বলছেন কেন? আপনার কথা শুনবো সে কারণে তাড়াহুড়ো করে ওনায় হাত মুছলাম। এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকলে আমার 2 মিনিট থাকতে পারতেন না? মেঘালয়ের গলায় রাগ স্পষ্ট। মিশুরও মেজাজ খারাপ হয়ে গেল। ও নিজেকে সামলে নিয়ে বলল, আমি হাত মুছতে গেলে আপনি আরো রেগে যেতেন। তর্ক ছেড়ে দিয়ে এখন বলুন কি কথা? কথা বলার মুডটা নষ্ট করে দিয়ে এখন বলছো বলুন কি কথা? মিশুর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। মেঘালয়ের আচরণ অন্যরকম লাগছে। সামান্য দেরি করার কারণে এত রেগে যাওয়ার কি মানে হয়? মিশু প্রশ্নটা করতে মেঘালয় বলল, দেরি করে এসে এখন একটা অন্যায় করেছো, এখন আবার প্রশ্ন করছো? মিশু ফোঁস করে জবাব দিল, বাবা, মনে হচ্ছে স্কুলে ক্লাসে দেরি করে এসেছি। খাওয়ার পর রেস্ট নেওয়ার জন্য কয়েক মিনিট বসতেই পারেন। আমি কি এমন অন্যায় করেছি? ইদানিং তোমার মুখে কথা ফুটেছে দেখছি। প্রত্যেকটা কথা শোনার পর 1 সেকেন্ড ভাবছো না, সাথে সাথে পাগলের মতো তর্ক জুড়ে দিচ্ছ। তর্ক তো আপনিও করছেন। সামান্য একটু দেরি করে রুমে এসেছি বলে এভাবে রিয়েক্ট করতে হবে? আমাকে বাইরে যেতে হবে, জরুরি কাজ আছে। আমি তো তোমার মতো বাসায় বসে থাকতে পারি না, তাই না? মিশু রেগে মেঝের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মুখ বাঁকা করে বলল, জানতাম কোনো একদিন এই খোঁটা শুনতেই হবে। ইভেন প্রত্যেকটা মেয়েকেই এই কথা শুনতেই হয়। এজন্য মেয়েদেরকে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা উচিত না। মেঘালয় চুপ করে রইল। গালে হাত দিয়ে মেঝের দিকে তাকিয়ে রাগ সংবরণ করল। মিশু রীতিমতো রাগে ফুঁসছে। রাগের সাথে সাথে গা জ্বলছে ওর। মেঘালয় আর কথা বাড়াতে চাইল না। যে কথাটা বলতে চেয়েছিল সেটা বলার জন্য মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। মিশু বলল, কি জানি কখন আবার বলবেন ওড়নায় হাত মোছাটা কাজের মেয়েদের স্বভাব। আপনারা এলিট শ্রেণী। ছোট্ট একটা ব্যাপারকেও আপনাদের কাছে অসহ্য লাগে। মেঘালয়ের স্বাভাবিক গলাতেই বলল, তোমাকে না বললে এই স্বভাবটা থেকে যাবে। আর কথাটা তো অযৌক্তিক বলিনি, তাই না? বাসায় এত ন্যাপকিন আছে, তোয়ালে আছে, টিস্যু, এত কিছু থাকার পরেও আমার বউ আমার সামনে ওড়নায় হাত মুছছে। আপনাদের মতো বড় লোকদের সমস্যাটা এখানেই। ছোট্ট একটা বিষয় এড়িয়ে গেলেই পারেন, তা নয় এটা নিয়েই লঙ্কা কাণ্ড বাঁধাবেন। মেঘালয় ভ্রু কুঁচকে বলল, আমি মোটেও বাড়াবাড়ি কিছু করিনি। তোমার একটা বদ অভ্যাস থাকলে সেটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে। কোনো মানুষই বদ অভ্যাসের বাইরে নয়। আপনি নিজে একেবারে নিখুঁত। মিশু, তুমি কিন্তু ঝগড়া লাগানোর চেষ্টা করছো। মিশু রেগে বলল, ঝগড়া লাগানো বাকি আছে? তবে আমি না, আপনি শুরু করেছেন। সত্যি আমার নিজেকে নিয়ে নিজেই গিল্টি ফিল করছি। কখন না জানি আমাকে আপনার অসহ্য লাগতে শুরু করে। আসলে যোগ্যতায় সমান সমান না হলে এরকমই হয়।
এবার মেঘালয়েরও মেজাজ চড়ে গেল। কোত্থেকে কোথায় চলে যাচ্ছে। মিশুর দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে মেঘালয় বলল, একটা ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তোমার কাছ থেকে এরকম আচরণ আমি আশা করিনি মিশু। এইসব কি? আমিও আপনার কাছে থেকে এরকম কিছু আশা করিনি। সামান্য দেরি হলে যার রাগে গায়ে আগুন জ্বলতে থাকে। উফ, অফিসের কত টেনশন আমার মাথায়, তাই রেগে গেছে। আমিও তো মানুষ, তাই না? মাথায় এত কিছু প্রেশার থাকলে একটা সময় সামান্য কারণে রাগ উঠে যায়। কথা এটা নয়, আজকে যদি আমিও আপনার মতো কোনো বড় বিজনেসম্যান হতাম, আমাকে রাগ দেখানোর আগে আপনিও একবার ভাবতেন। দেখ, এত বেশি বেশি বুঝলে হবে না তো। তোমার মাথায় না আসলে কিছু নেই। মিশুর চোখে জল এসে গেল হঠাৎ। কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো, তারপর ছুটে রুম থেকে বেরিয়ে গেল। রাগে বিষিয়ে গেল মেঘালয়ের মনটা। যেখানেও ভেবেছিল মিশুর সাথে কিছুক্ষণ কথা বলে ভালো সময় কাটাবে, নিজেকে হালকা লাগবে। এবার মেঘালয়েরও মেজাজ চড়ে গেল। কোত্থেকে কোথায় চলে যাচ্ছে। মিশুর দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে মেঘালয় বলল, একটা ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তোমার কাছ থেকে এরকম আচরণ আমি আশা করিনি মিশু। এইসব কি? আমিও আপনার কাছে থেকে এরকম কিছু আশা করিনি। সামান্য দেরি হলে যার রাগে গায়ে আগুন জ্বলতে থাকে। উফ, অফিসের কত টেনশন আমার মাথায়, তাই রেগে গেছে। আমিও তো মানুষ, তাই না? মাথায় এত কিছু প্রেশার থাকলে একটা সময় সামান্য কারণে রাগ উঠে যায়। কথা এটা নয়, আজকে যদি আমিও আপনার মতো কোনো বড় বিজনেসম্যান হতাম, আমাকে রাগ দেখানোর আগে আপনিও একবার ভাবতেন। দেখ, এত বেশি বেশি বুঝলে হবে না তো। তোমার মাথায় না আসলে কিছু নেই। মিশুর চোখে জল এসে গেল হঠাৎ। কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো, তারপর ছুটে রুম থেকে বেরিয়ে গেল। রাগে বিষিয়ে গেল মেঘালয়ের মনটা। যেখানেও ভেবেছিল মিশুর সাথে কিছুক্ষণ কথা বলে ভালো সময় কাটাবে, নিজেকে হালকা লাগবে, সেখানে উল্টো দুজনের মাঝে ছোটখাটো একটা ঝগড়া হয়ে গেল। অসহ্য লাগছে এখন। এদিকে মিশু সোজা ছাদের উপরে চলে এসেছে। চিলেকোঠার ঘরে দেয়ালে হেলান দিয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ভাবছে, এত সুন্দর মানুষের বুঝি এমন রাগ থাকে। ব্যবসায়ের ঝামেলা ব্যবসায়ের ক্ষেত্রে, সেই রাগ স্ত্রীর উপর কেন ছাড়বে? আর যাই হোক, নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন অবশ্যই আছে, নয়তো কখন কিভাবে আঘাত করবে কেউ জানে না। আমি এখানে থেকে পড়াশোনা করে যদি একদিন মুশকুশকে বলে, তোমাকে পড়াশোনা করেছি, তোমাকে এই করেছি ওই করেছি, এভাবে বললে তো আমি সহ্য করতে পারতাম না। আমার বাবা আমাকে পড়াশোনা করালে কখনো তো এমন বলবে না। নিজের বাবা আর পরের বাবার মাঝে বুঝি এটাই পার্থক্য। মেঘালয়ের বাবা মা কখনো এমন বলবেন না, কিন্তু মানুষের মন বড়ই অবুঝ। যখন মেজাজ খারাপ হয়ে যায় তখনই মানুষ সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নেয়। ঝগড়া কিংবা মনোমালিন্য সব সময় মানুষের মাথায় রাজ্যের আজে বাজে চিন্তা এসে ভর করে। কখনো নিজেকে তুচ্ছ মনে হয়, কখনো নতুন কিছু করার জেদ যাবে। রাগের বশে এই জেদের জন্ম নেওয়াটা যে কতটা ভয়ঙ্কর সেটা তখন বোঝা যায় না। এটা অনুধাবন করার সময় আসবে তখন, যখন প্রিয়জন দূরে সরে যাবে। চাইলেও দূরত্ব কমিয়ে আনা সম্ভব হবে না। সেই সময় মনে হবে একদিন ভুল বুঝে এত দূরে চলে এসেছিলাম। আজ মিশু ঠিক প্রথম অবস্থাতে দাঁড়িয়ে রাগের মাথায় আজে বাজে ভাবতে শুরু করেছে। এদিকে মেঘালয়েরও আজ চরম মন খারাপ। এ সময় মিশুকে শান্ত করে সবচেয়ে ভালো বিষয়টা বোঝানোর অবস্থায় সেও নেই। সব মিলিয়ে দুজনের অবস্থা এখন সাংঘাতিক রকমের খারাপ। আজকে কেউ কারো পাশে নেই। রাত 10টায় বাসায় ফিরল মেঘালয়। পুরো বাড়ি নিস্তব্ধ, প্রত্যেকেই যে যার মতো ব্যস্ত। কেউ বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে, সেটা দেখার সময় আজ কারো নেই। মা খেয়ে দিয়ে নাইট ডিউটিতে চলে গেছেন, বাবা এখনো বাইরে থেকে ফেরেননি। মেঘালয় রুমে এসে লাইট জ্বালিয়ে দিতেই দেখলো মিশু বিছানার এক কোণে হাঁটু বুক পর্যন্ত তুলে ছোট্ট একটুখানি হয়ে শুয়ে আছে। 6 বছরের ছোট বাচ্চারা যেভাবে ঘুমায় ঠিক সেভাবে বুকের ভেতরটা কেঁপে উঠল মেঘালয়ের। শার্ট খুলে রেখে বিছানার কাছে এগিয়ে আসলো। মিশু ঘুমিয়ে পড়েছে। মেঘালয় ওর গায়ে হাত দিয়ে ডাকলো, ঘুমাচ্ছ? মিশুর কোনো সারা শব্দ নেই। মেঘালয় সরে যাওয়ার সময় মিশু খপ করে ওর কোমর চাপটে ধরল। মেঘালয়ের ঘামে ভেজা শরীর ঠান্ডা হয়ে আছে। মিশু মেঘালয়ের পেটের কাছে সরে এসে ওর ঘামের গন্ধ শুকল। মেঘালয় মিশুর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, খেয়েছো? না। দুপুর থেকে খাওনি কিছু? না। ওঠো, একসাথে খাবো। আমি খাবো না। এইটুকু শরীরে এতটা কোথায় লুকিয়ে রাখতে হবে বলতে পারেন ম্যাডাম? মিশু মেঘালয়ের গায়ে দুটো কিল বসিয়ে বলল, আপনি অনেক খারাপ। আমি ঘামে জবজব হয়ে আছে, গোসল করে আসি। তুমি ফ্রেশ হয়ে খাবার রেডি করো। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে বাথরুমে গিয়ে ঢুকলো। মিশু বিছানার উপর বসে আনমনা হয়ে কি যেন ভাবছে। মেঘালয় বাথরুমের দরজা খুলে বলল, কি হলো, বসে আছো কেন? গোসল করিয়ে দেবো নাকি? মিশু বাঁকা চোখে মেঘালয়ের দিকে তাকালো। সে দৃষ্টির ভাষা বোঝা গেল না। মেঘালয় বলল, গোসল করলে আসো। করবো না।
করবো না বলার বড় ধীর পায়ে হেঁটে গিয়ে বাথরুমে ঢুকলো মিশু। গোসলের সময় মিশুর গায়ে আটকে থাকা জলের বিন্দুগুলো ঠোঁট দিয়ে শুষে নেওয়াটা মেঘালয়ের স্বভাব। তাছাড়া শাওয়ারে ঠান্ডা জলে ভিজতে ভিজতে কোন দিক থেকে শুরু করে কোথায় পৌঁছে আধর করে সমস্ত অভিমান জলে ভেসে যাবে সেটা বোঝার উপায় থাকবে না। খাবার টেবিলে এসে মিশুর ভেজা চুল থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছিল। তোয়ালে এনে মুছে দিতে দিতে মেঘালয় বলল, সারাদিন একটা ভালো ফোন দাওনি, খুব রেগেছিলে সেটা বোঝাই যাচ্ছে। রেগে তো এখনো আছি। বাবা, রাগ মোচনের পরও রাগ থাকার কথা থাকে, আগে তো জানা ছিল না। আপনি যে প্রচন্ড খারাপ লোক সেটা কি আপনি জানেন? আমার জানা দরকার নেই, আমার বউ জানলেই হবে। আজকে ঝগড়ার শুরুটা আপনার ছিল। ওকে, নেক্সট টাইম তুমি শুরু করে দিও। মিশু আর কোনো কথা বাড়ালো না। মেঘালয়ের প্লেটে খাবার তুলে দিয়ে নিজে খেতে আরম্ভ করলো। মাছের তরকারি দেখে মেঘালয় জিজ্ঞেস করলো, কাঁটা বেছে দেবো? না, নিজের কাটা নিজেই বাঁচতে পারবো। আর নিজে যে আমার গলায় কাঁটা হয়ে বিঁধেছ সেটা কি সরাবে? তীক্ষ্ণ চোখে তাকালো মিশু। মেঘালয় হাসতে হাসতে বলল, মজা করছিলাম, রাগ করো না আবার। ছাড়ুন, আর কয়েকটা দিনেই তো, তারপর তো আর এই অসহ্য কাটাটা আপনার সামনে থাকবে না। মেঘালয় খাওয়া বন্ধ করে মিশুর দিকে তাকালো। তুমি তাহলে শান্তিনিকেতন যাচ্ছ? মিশু মাথা নিচু করে বলল, হয়তোবা সেটাই বোধহয় ভালো হবে। রাগ করে যাচ্ছ? মিশু একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার রাগ এত শক্তিশালী নয় যে 3 বছর সেটা পুষে রাখবো। অনেক ভেবে চিন্তে দেখলাম আমার ম্যাচিউরিটি দরকার, আর মানুষ সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করে অভিজ্ঞতার মাধ্যমে। আমার মনে হয় সেটা দরকার আছে। সংসার করার সময় তো সারা জীবন পাবো। মেঘালয় চুপচাপ খাবার খাচ্ছে, মিশুর কথা শুনছে মনোযোগ দিয়ে। মাঝে মাঝে মেয়েটা মুরব্বীদের মতো কথা বলে। মিশু বলল, আজকে দুপুরেই আপনার সাথে আমার তুমুল ঝগড়া হয়ে গেল। এরকম আবার হবে? এভাবে একদিন যদি আমি আপনার কাছে অসহ্য হয়ে যাই? খাওয়া শেষ করে তারপর উত্তর দিই। মিশু আর কিছু বলল না। দুজনে চুপচাপ খাবার শেষ করলো। মেঘালয় প্লেট হাতে রান্নাঘরে ঢুকতেই মিশু পিছু পিছু ছুটে গিয়ে বলল, আপনি কেন এসেছেন? এটা আমি ধুয়ে দিচ্ছি, রাখুন। আমার প্লেট আমি কেন ধুতে পারবো না? নিজের কাজ নিজে করার স্বভাব তোমার থাকলে স্বভাবটা আমিও করি। মিশু তীক্ষ্ণ চোখে তাকালো মেঘালয়ের দিকে। ছেলেটা মাঝে মাঝে কেমন অদ্ভুত হয়ে যায়। মেঘালয় প্লেট ধুয়ে রেখে বাটিতে থাকা তরকারি ফ্রিজে ঝুঁকিয়ে রাখলো। ডাইনিং এর সবগুলো জানালা দরজা লাগিয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। মিশু হাঁ হয়ে ওর কাজকর্ম দেখছে। মেঘালয় ওর হাত ধরে বলল, এখন রুমে চলো, কাজ শেষ। আপনার আজকে কি হয়েছে বুঝলাম না। এগুলো তো সবসময় তুমিই করো, আজকে না হয় তোমাকে একটু হেল্প করলাম। ঝগড়ার পর এমন মনে হলো? হ্যাঁ, আমি তোমার কাজে কিছু হেল্প করলাম, তুমিও আমার কাজে হেল্প করবা, তাহলেই তো আর ঝগড়া লাগবে না। মিশু ড্যাব ড্যাব করে তাকাচ্ছে মেঘালয়ের দিকে। মেঘালয়কে রুমে নিয়ে এসে সামনাসামনি হয়ে বসলো। তারপর চোখে চোখ রেখে বলল, আমার বয়স এখন 28। ধরো আমি আর 40 বছর বাঁচবো। তোমার কি ইচ্ছে হয় না এই 40টা বছর আমার সাথে কাটাতে? তোমার তো মনে হয় তোমার সাথে 100 বছর থাকার পরেও আমার অতৃপ্তি থেকে যাবে। আমি তো মৃত্যুর পরেও তোমাকে আমার সাথে চাই। মিশু অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেঘালয়টা মাঝে মাঝে অচেনা হয়ে যায়, সেটা ভাবাই যায় না। মেঘালয় বলল, আজকে যে ঝগড়াটা হয়েছে সেটা আমার রাগ থেকেই হয়েছে, এই জন্য আই এম সরি। সরি বলে মিশুর হাত ধরল মেঘালয়। মিশু ব্যস্ত হয়ে বলল, আরে না না, ঠিক আছে, আমিও সরি। তবে আর ঝগড়া কখনো করব না। একসাথে থাকলে মাঝে মাঝে এরকম হবেই, তার জন্য দূরে সরে যাওয়ার কথা ভাববে? বলো। আমার কি যাওয়া উচিত ছিল না? মেঘালয় বলল, না, কারণ একটা মেয়ে 18 থেকে 25 বছর বয়সে কারো প্রেমে পড়লে প্রবলভাবে ভালোবাসতে পারে, আর এই সময় শারীরিক চাহিদাটাও বেশি থাকে। যদিও মানুষ বলে প্রেমে পড়তে মন লাগে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে শরীর আর মন দুটোই সমান গুরুত্বপূর্ণ। কারণ আমার শারীরিক অক্ষমতা থাকলে তুমি কখনোই আমার সাথে সংসার করতে চাইতে না। একইভাবে তোমার কোনো শারীরিক সমস্যা থাকলে আমি মেঘালয় নিজেও আর একটা মেয়েকে বিয়ে করতাম। এটাই স্বাভাবিক ব্যাপার। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের শরীর ও মন কাউকে প্রবলভাবে চায়, সেখানে আমরা দুজনকে নিয়ে অনেক সন্তুষ্ট। তাহলে অযথা আমাদের জীবন থেকে এই গুরুত্বপূর্ণ সময়টাকে জলে ফেলে দেওয়া তো কোনো মানেই হয় না মিশু। তোমার সাথে 100 বছর থাকতে চাই আমি, সেটাও তো সম্ভব না। যেই কয় বছর বাঁচবো সাথে থাকি না একসাথে থাকার জন্য 40টা বছর অনেক সামান্য। আল্লাহ চাইলে তো তার আগেও মরে যেতে পারি, তাই না? মিশু মেঘালয়কে থামিয়ে দিয়ে বলল, এবার বলবেন না। তবে এটা সত্যি যে আপনার সাথে আরো অনেক বছর কাটাতে চাই আমি। এখন বলো, মাঝখান থেকে এই 3-4 বছর কষ্ট করে বাকি জীবনে কি হবে? তোমার জীবনে যদি আমি না থাকতাম তাহলে নির্দ্বিধায় যেতে পারতে। ধরো তোমার ফিরতে যদি আমার বয়স 35 হয়ে যায়, আমি আমার ম্যারেড লাইফটাকে এনজয় করবোটা কখন বলো? মিশু থমকে মেঘালয়ের দিকে তাকিয়ে আছে। ওর মুখে প্রসন্ন হাসি লেগে আছে। ভালো লাগছে কথা বলতে। মেঘালয় মিশুর হাত ধরে বলল,
তুমি আমার সাথে থাকো, 4 বছরে তোমার অনার্স শেষ হোক, এর মাঝে আমরা আল্লাহর কাছে একটা ফুটফুটে বাচ্চা চাইবো। ততদিন দুজনে মিলে আমার বিজনেসটাকে একটা ভালো জায়গায় দাঁড় করাই। তারপর পোস্ট গ্রাজুয়েট কিংবা পিএইচডি করার জন্য স্কলারশিপের আবেদন করো। পোস্ট গ্রাজুয়েটের জন্য স্কলারশিপ পাওয়াটা অনেক সহজ। তুমি নিজেও দেশের বাইরে পড়তে চাও, আর আমিও চেষ্টা করবো আমার বিজনেসটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। 4-5 বছর দুজন মিলে আমাদের দাম্পত্য জীবনটাকেও আমরা অনেক এনজয় করতে পারবো। আল্লাহর রহমতে যদি একটা মেয়ে হয়েই যায়, বাবুটাকে নিয়ে না হয় বিদেশে গিয়ে তোমার পোস্ট গ্রাজুয়েট শেষ করে আসবো, আমেরিকা কিংবা কানাডার মতো কোনো দেশ থেকে। সব মিলে ব্যাপারটা অনেক সুন্দর হবে, ভেবে দেখো। মিশু মেঘালয়ের দিকে অবাক হয়ে তাকালো। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে মেঘালয়। মিশুর মুখ গম্ভীর, কি জানি সিদ্ধান্তের ব্যাপারে কি ভাবছে। মেঘালয়ের ভালোবাসাকে তুচ্ছ করার সাধ্য অন্তত ওর হবে না। তবুও বুক ঢিপ ঢিপ করছে মেঘালয়ের। ও ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছো মহারানী? আই লাভ ইউ টু। কথাটা বলেই দুষ্টুমি হাসি ফুটে উঠল মিশুর মুখে। মেঘালয় উঠে এসে ওকে চাপড়ে ধরল। মিশু মেঘালয়কে 2 হাতে আঁকড়ে ধরে বলল, আমার খুব প্রেম করতে ইচ্ছে করছে, চলুন না একটু প্রেম করি। আই লাভ ইউ সুইটহার্ট। মেঘালয় মিশুর কপালে আলতো চুমু এঁকে দিল। মিশু বলল, আমি কাল থেকে আপনার সাথে অফিসে যাব। আমাকে কাজ বুঝিয়ে দেবেন। প্রতিদিন দুপুরে দুজনে একসাথে খাবো, একসাথে বাসায় ফিরবো, আর মাঝে মাঝে আপনার চেম্বারে ঢুকে টুকটাক করে 1-2 চুমু খেয়ে দৌড়ে পালাবো। মেঘালয় মিশুর মুখের কাছাকাছি এগিয়ে এসে বলল, আর মাঝে মাঝে অফিস থেকে ফেরার সময় আমাকে ফুচকা খেতে নিয়ে যাবেন। বৃষ্টি হলে রিক্সা করে ঘুরবো। আর রাত্রিবেলা আপনি মশারি টাঙাবেন। আর আর চুম্বনকালে দয়া করে চোখটা বন্ধ রাখবেন। মেঘালয় হো হো করে হেসে উঠল। মিশু হাসছে, কিন্তু ওর হাসির শব্দ হি 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 টাইপের। দুজনে হাসতে হাসতে মেঝের উপর বসে গড়াগড়ি খেতে লাগলো। কেন যে এভাবে পাগলের মতো হাসছে কেউই জানে না। হাসি থামিয়ে মিশু বলল, আমাদের মেয়ে বাচ্চা হবে না ছেলে বাচ্চা? এই বাচ্চার আগে বড় হোক তারপর। কথাটা বলেই মিশুকে কোলে তুলে বিছানায় নিয়ে এলো মেঘ। ওকে শুইয়ে দিয়ে উপর হয়ে এসে চোখে চোখ রাখলো। মিশু লজ্জায় নীল হতে হতে বলল, আপনার দৃষ্টি অনেক ভয়ঙ্কর, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। আজ অফিসে তন্ময় এসেছিল। মেঘালয়কে সরিয়ে দিয়ে বিছানার উপর সোজা হয়ে বসলো মিশু। মুখটা নিমিষেই গম্ভীর হয়ে গেছে। এই সময় তন্ময়ের নামটা না নিলে কি হতো না? লোকটা খুব খারাপ। মিশু রেগে বলল, ওকে আমাদের মাঝে টেনে আনার কি দরকার ছিল? না চাইলেও এসে যায়, আমি তো ওকে ডাকিনি। কেন এসেছিল? যখন আমার সাথে ওর যোগাযোগ নেই সেখানে আপনার সাথে কেন রেখেছে? ক্ষমা চাইতে এসেছিল। মিশু অবাক হয়ে বলল, ক্ষমা কিসের জন্য? সেদিন রাতে বগুড়া যে ঘটনাটা তুমি আমার কাছে লুকিয়েছিলে, সেটার জন্য ক্ষমা চাইতে এসেছিল। মিশু চমকে উঠে মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় হেসে বলল, এতদিন পর ওর বিবেক বোধে জাগ্রত হয়েছে, তাও ভালো। মিশু নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। মেঘালয় বলল, ও আমার বিশ্বাস ভাঙবে সেটা আমি কখনোই আশা করিনি, কিন্তু তোমাকে ফোনে না পেয়ে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। এরপর তুমি যখন ফোন দিলে তখন তোমার কণ্ঠ শুনে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে তন্ময় তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, কিন্তু আমি কিছু বলিনি। তুমি নিরাপদ ছিলে, সেটাতেই শুক্রিয়া জানিয়েছি। মিশু মেঘালয়ের বাহুতে মাথা রেখে বলল, আমিও সেদিন তন্ময়ের কাছে ওরকম আচরণ আশা করিনি। আপনাকে সেদিন বলতে পারিনি আপনি কষ্ট পাবেন বলে। আপনি মানুষকে অনেক বিশ্বাস করেন। তন্ময় আপনার বিশ্বাসের যোগ্য ছিল না। তুমি অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে বিশু। তন্ময় তোমারও যোগ্য ছিল না। তন্ময় ওর সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছে আর বলেছে আর কখনো আমাদের সামনে আসবে না। আপনি কি বলেছেন? মেঘালয় মুচকি হেসে বলল, আমার কথা ধরন তোমার জানা আছে, যা বলা দরকার তাই বলেছি। আমাকে বলা যাবে না? মেঘালয় মিশুর মুখটা ধরে বলল, প্রেমিকাকে আমার পাশে কেমন দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে প্রেমিকা আমাকে কেমন রেখেছে, তার সাথে আমি কেমন থাকি, সে আমাকে কেমন বুঝে, কতটা খেয়াল রাখে, কতটা ভালোবাসে, এসবই সবার আগে। ড্রাইভারকে বলা হলো গাড়ির গতি কমিয়ে দিতে। মৌনি মিশুর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দুশ্চিন্তার রেখা সবার মুখে। রাত 11:30টায় মৌনি মেঘালয়ের নাম্বারে কল দিতেই কল ঢুকলো। ও রিসিভ করে একটা ঠিকানা দিয়ে বলল সেখানে চলে যেতে। মেঘালয়ের গলা শুনে মৌনির দুশ্চিন্তা খানিকটা কমেছে। কোনো বিপদ ঘটেনি এটা নিশ্চিত। ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখা গেল সেখানে কয়েকটা দোকানপাট ছাড়া আর কিছুই নেই। মানুষের সমাগম খুব অল্প। গাড়ি থেকে নেমে সবাই কৌতূহলী হয়ে এদিক সেদিক তাকাচ্ছে। মিশুর টেনশনে পা কাঁপছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। বাবা এবং মৌনিকে রেখে রাস্তার পাশে এসে দাঁড়ালো মিশু। রাত বেড়েছে অনেক, চারপাশ অনেক নিস্তব্ধ, রাস্তাও প্রায় ফাঁকা। অনেকক্ষণ পরপর হুশ করে গাড়ি চলে যাচ্ছে। রাস্তার দুপাশে গাছের সারি হওয়ায় এলোমেলো ভাবে বাতাস বইছে। এদিকে ঠান্ডায় হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। মিশু একটা হালকা সোয়েটার পরেছে। দুশ্চিন্তার চোটে শীতের কাপড় নেওয়া হয়নি।
এমন সময় গাড়ির সামনে একজন মানুষের ছায়া পড়ল। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় মানুষটার ছায়া দেখেও এতটুকু বুঝতে অসুবিধা হতো না মিশুর। ও হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে মেঘালয়ের সামনে দাঁড়ালো। হাঁসফাঁস করতে করতে বলল, কি হয়েছে আপনার? কোথায় ছিলেন আপনি? আপনার ফোন কেন বন্ধ ছিল? চুপ করে আছেন কেন? মেঘালয় হেসে মিশুকে বুকে টেনে বলল। একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো আগে বলো তো? মিশু ড্যাব ড্যাব করে মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় মিশুকে এক হাতের বন্ধনে আবদ্ধ করে বলল। আজকে রাতটা অনেক সুন্দর, তাই না? মিশু হাঁ হয়ে তাকিয়ে আছে মেঘালয়ের দিকে। মেঘালয় হেসে বলল, আমার একটা কাজ ছিল, তাই বাসায় যেতে পারিনি। আজব, আপনি কি পাগল হয়ে গেছেন? ওয়েট বাবুই, ধীরে ধীরে বলছি। মেঘালয়কে মিশুকে ধরে বাবা এবং মৌনির সামনে আসলো। বাবা অবাক হয়ে একবার মেঘালয়ের দিকে তাকাচ্ছেন আর একবার মিশুর দিকে। মৌনি উত্তেজিত হয়ে জানতে চাইল, ভাইয়া, তো সমস্যাটা কি? এসব তোমার জানতে হবে না, এত টেনশনের কোনো কারণ নেই। তোমরা মিশুকে রেখে বাসায় চলে যাও। মেঘালয়ের ফুরফুরে গলা শুনে আকাশ আহমেদ এটা নিশ্চিত হয়ে গেছেন যে এর পেছনে সারপ্রাইজ টাইপের কিছু লুকিয়ে আছে। যাক, আপাতত দুশ্চিন্তা মুক্ত হওয়া গেল। কিন্তু ব্যাপারটা নিতান্তই ছেলে মানুষই হয়ে গেছে। মেঘালয়ও যে হঠাৎ করে এইরকম ছেলে মানুষই করবে সেটা ভাবা যায় না। মেঘালয় টঙের উপর বসে দোকানদারকে বলল, মামা, এখানে 4 কাপ চা দিও। আকাশ আহমেদ বললেন, আমরা এখানে কেন এসেছি? আমি ডেকেছিলাম তাই। তুমি কেন ডেকেছিলে? চা খাওয়ার জন্য। মিশু চেঁচিয়ে বলল, মানে কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, আর আপনি চা খাওয়ার জন্য? মিশুর রাগ দেখে মেঘালয় হেসে বলল, এটা সুন্দর চা বানাই, একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। বাপের জন্মে এরকম চা খাওনি। আজব। মিশু রাগে দাঁত কিরমির করছে। আকাশ আহমেদ এবং মৌনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চা আসার পর মেঘালয় চায়ে চুমুক দিয়ে তৃপ্তির সাথে বলল, ও অসাধারণ চা। তোমরা হাঁ করে তাকিয়ে আছো কেন? খাও। সবাই তখন হতভম্ব। মেঘালয় বাবাকে বলল, আব্বু, আমি তোমাকে না জানিয়ে একটা প্রজেক্ট হাতে নিয়েছি, আশা করি তুমি খুশি হবে। আগামীকাল সকালে ভিডিও করে তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো। মিশু বলল, কিসের প্রজেক্ট? আমাকে অন্তত বলা যেত। আর আগামীকাল সকালে কেন? আজকে কি আমরা চলে যাব? না, আব্বুর মৌনি চলে যাবে, তুমি আর আমি কক্সবাজার যাব। মানে কি? আমাদের প্রজেক্টটা কক্সবাজারে। মিশু রাগে মুখ বাঁকা করে একবার বাবার দিকে তাকালো আর একবার মৌনির দিকে। মেঘালয় বলল, ওনাদের দিকে তাকিয়ে লাভ নেই, আমার দিকে তাকাও। তুমি এখন আমার সাথে কক্সবাজার যাবে। অফিসের এতগুলো কাজ ফেলে রেখে আমি কক্সবাজার যাব? আমি জানতাম তুমি যাবে না, আর সে কারণে এই বুদ্ধিগুলো তোমাকে নিয়ে আসলাম। মিশু রেগে উঠে গটগট করে রাস্তায় গিয়ে দাঁড়ালো। মেঘালয় এসে মিশুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, রাগ তো আমার সাথে, 4 কাপ নিশ্চয়ই কোনো দোষ করেনি। আপনি একটা অসহ্য। এ সময় এত কাজের চাপ, অথচ আপনার মাথায় ভূত চেপেছে। এত কাজ কাজ, উফ। একটা বছর দুজনে যন্ত্রের মতো কাজ করেছি, আমাদের রিল্যাক্সের প্রয়োজন আছে। আমার অন্তত সাদালাত বলে তো কিছু আছে। তোমার মতো এতটা সিরিয়াস আমি হতে পারি না। ইচ্ছে করছে চায়ের কাপের সমস্ত চা আপনার মাথায় ঢেলে দিই। আমাকে বললেই তো সময় করে ঘুরতে যেতাম। মেঘালয় জোরে জোরে বলল, আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে। ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমাকে তেমন কোনো গিফট দেওয়া হয়নি। সেই দিনটাকে আমি আয়োজন করে তোমাকে মনে করিয়ে দিতে চাই যে আমরা 1 বছর একসাথে আছি। আর এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে দম্পতি একসাথে ভালো থাকার সাথে সাথে ক্যারিয়ারেও সমানভাবে এগোতে থাকে। সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে হ্যাপিয়েস্ট রিলেশনশিপ। মিশু চমকে উঠল। মেঘালয়ের কথাগুলো বারবার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। সত্যিই তো, ব্যবসায়ের খুঁটিনুটি বিষয়গুলো নিয়ে গবেষণা করতে করতে মিশু ব্যবসায়ের ব্যাপারে মেঘালয়ের থেকেও বেশি সিরিয়াস হয়ে গেছে। যেখানে মেঘালয় দিনে বড়জোর 6 ঘন্টা অফিসে কাটায়, সেখানে মিশু 8-9 ঘন্টা অফিসে কাটিয়েও বাসায় এসে বিভিন্ন বিষয় হিসাব নিকাশ করতে বসে। যেদিন ক্লাস থাকে সেদিন গভীর মনোযোগ সহকারে ক্লাস করার পর বাসায় এসে অনেক রাত পর্যন্ত জামাকাপড় ডিজাইন করতে থাকে। এত ব্যস্ততার মাঝে ভুলেই গিয়েছে দুজনে একসাথে অনেক ভালো থাকার কারণে সম্পর্কটার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। একটু সময় নিয়ে নিজেদের কথা ভাবার সময়টাও প্রয়োজন। মিশু কাছে এসে চায়ের কাপ নিয়ে একবার চুমুক দিয়ে বলল, আহ, অমৃতের মতো স্বাদ। মেঘালয় দুষ্টুমি করে বলল, জীবনে অমৃত খেয়েছ? এমন ভাবে বললো যেন কতবার অমৃতের স্বাদ নেওয়া হয়ে গেছে। মিশু এক হাতে মেঘালয়ের কলার চেপে ধরে বলল, এত খারাপ কেন আপনি? তুমি ভালোবাসো তাই।
মিশু হেসে ফেলল। চা শেষ করে মেঘালয়ের কথা মতো গাড়িতে উঠে বসলো সবাই। মেঘালয় গাড়ি থেকে চাদর নিয়ে গলায় জড়িয়ে নিল। ড্রাইভারকে বলে দিল কিছু দূর এগিয়ে যাওয়ার জন্য। গাড়ি থেকে নামার পরপর মিশু দেখলো সামনে একটা ট্রাক বাঁকা করে দাঁড় করানো। এদিক থেকে আর কোনো গাড়ি সামনে আগাতে পারবে না। মেঘালয় ওর হাত ধরে ট্রাকের সামনে নিয়ে এলো। ট্রাকের হেডলাইটের আলোয় দাঁড়িয়ে হাইওয়ের মাঝখানে হাঁটু গেড়ে বসে পকেট থেকে রিং বের করলো। মিশু পুরোপুরি মেঘালয় মিশুর হাত ধরে হাতে রিং পরিয়ে দিয়ে বলল, তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। সারা জীবন আমার সমস্ত ইন্দ্রিয় জুড়ে তোমার ভালোবাসা লেগে থাকুক। মৌনি হাত তালি দিল। মিশু মেঘালয়ের জ্যাকেট খামচি দিয়ে ধরে ওকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরল। মৌনি এবং বাবা গিয়ে গাড়িতে উঠলেন। মেঘালয় মিশুর হাত ধরে ট্রাকের পেছনের দিকে এসে বলল, ওঠো। মিশু অবাক হয়ে বলল, উঠবো মানে? আমরা ট্রাকে জার্নি করব। আমাদের প্রথম দেখা যেদিন হয়েছিল আমরা ট্রাকে জার্নি করেছিলাম, এমনই এক শীতের কনকনে ঠান্ডায়, এক চাদরে দুজন মিলে। মিশু পেছনে তাকিয়ে দেখলো ট্রাকের পেছনে লম্বা গাড়ির জ্যাম লেগে আছে। সামনের গাড়ি সমান তালে হর্ন বাজিয়ে যাচ্ছে। এতগুলো গাড়ি থামিয়ে রোম্যান্স করা হচ্ছে ভেবেই অন্যরকম মজা লাগলো। মেঘালয় হাত ধরে টেনে মিশুকে ট্রাকের উপরে তুলে নিল। তাদের পেছনে থাকা বাসের যাত্রীরা অনেকেই ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। মেঘালয় হেডলাইটের আলোয় মিশুকে জড়িয়ে ধরে বলল, কবুল কবুল কবুল। মিশু হাসতে হাসতে বলল। পাগল একটা। ট্রাক ছুটে চলেছে দ্রুত গতিতে। খোলা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে মেঘালয় এবং মিশু। শো শো করে বাতাস লাগছে। দুজনে বস্তার উপরে বসে একই চাদরের ভেতরে জড়াজড়ি করে রইল। মিশু ফিস ফিস করে কথা বলছিল আর মেঘালয় হাসিতে ফেটে পড়ছিল। রাতটাকে মনে হচ্ছিল একেবারে স্বপ্নের মতো। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারিদিক। ঠান্ডা বাতাসে দুজনের হাত হিম হয়ে এসেছে। তবুও আনন্দ এতটুকু কমছে না। মেঘালয় ফিস ফিস করে মিশুকে বলল, 1 বছর আগের তুমি আর এখনকার তোমার মাঝে পার্থক্য কি জানো? আগে ছিলে কিশোরী আর এখন হয়েছে রমণী। মেঘালয়ের কথায় শিউরে উঠল মিশু। ওরা কক্সবাজার পৌঁছে গেল সকালবেলা। সূর্য অনেক আগেই উঠে গেছে, তবুও শীতের কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। মিশু সৈকতে এসে খালি পায়ে দিক বিদিক হয়ে ছুটতে আরম্ভ করলো। ওর ছোটাছুটি দেখাতেই মেঘালয়ের যত আনন্দ। কিছুক্ষণ ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে মেঘালয়ের কাছে আসলে ও বলল, এখন তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। মিশু অবাক হয়ে বলল, सरप्राइज अभी बाकी है। মেঘালয় মুচকি হেসে ওকে নিয়ে এসে সিএনজিতে উঠল। মিশু মেঘালয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঘটনা কি বোঝা যাচ্ছে না তো। কৌতূহল কৌতূহল। সিএনজি থেকে নেমে বালির উপর দিয়ে হাঁটতে শুরু করলো মেঘালয়। মিশুর হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে। অনেক দূর হেঁটে আসার পর দূর হতে একটা কিছু দেখে মিশু লাফ দিয়ে উঠল। মেঘালয়কে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল, मरमेड रिसोर्टটা কি? মেঘালয় তাচ্ছিল্যের সুরে হো হো করে হেসে উঠল। মিশু ভ্রুকুচকে দিল একটা দৌড়। দৌড়াতে দৌড়াতে একেবারে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। একদিকে নারকেল গাছের সাথে একটা দোলনা দুলছে, তার পাশে গেটের সামনে সাইনবোর্ডে সুন্দর করে লেখা হৃদমোহিনী। একটা লাফ দিয়ে কয়েক হাত উপরে উঠে ধপ করে বালিতে বসে পড়ল মিশু। নিমিষেই গম্ভীর হয়ে গেছে মুখটা। চোখ দুটো শুধু ছলছল করছে। মেঘালয় কাছে এসে বলল, তোমার সাথের কাঠের বাড়ি। মিশু মেঘালয়ের দিকে তাকানো মাত্র ওর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ও মেঘালয়ের বুকের শার্টে খামচি দিয়ে ধরে বলল, এটা কি? আমার জন্য কাঠের বাড়ি? কিভাবে কি করলেন? মেঘালয় মুচকি হেসে বলল, মনে আছে একদিন বলেছিলাম এরকম একটা কাঠের বাড়ি করে দেবো তোমায়। একদিকে থাকবে বিশাল কাঁচের দেওয়াল, দেওয়ালের কাছে বসে তুমি জ্যোৎস্না দেখবে, মাঝে মাঝে সমুদ্রের গর্জন ভেসে আসবে। বাড়িটার নাম হবে হৃদমোহিনী, কারণ সেদিন আমি তোমাকে হৃদমোহিনী নামে ডেকেছিলাম। তুমি আমার হৃদয়ের মোহিনী হয়ে এসেছিলে। মিশু মেঘালয়ের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। মেঘালয় মিশুর হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। মিশু দেয়াল স্পর্শ করে বলল, কত টাকা খরচ হয়েছে আপনার? মেঘালয় বলল, খুব বেশি হয়নি, জায়গাটা কিনতে যা লেগেছিল। তবে তোমাকে আমি একদিন মিথ্যে বলেছিলাম, সেটার জন্য সরি। কি মিথ্যে? মিশুর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে মেঘালয় বলল, তোমাকে বলেছিলাম যে বিজনেসের জন্য 6 লক্ষ টাকা লস হয়েছে। অ্যাকচুয়ালি তখন কোনো লস হয়নি, বরং একটা কন্টেস্টে জিতে আমি অনেকগুলো টাকা পুরস্কার পেয়েছিলাম। আমার জমানো টাকা থেকে এই জমিটা কিনে রেখেছিলাম। অপেক্ষায় ছিলাম কবে সেই স্বপ্নের কাঠের বাড়ি করে দেবো আমার রাজকন্যার জন্য। সেদিন মিথ্যে বলেছিলাম যাতে তুমি বিদেশে না গিয়ে সিরিয়াস হয়ে আমার সাথে বিজনেসে হাত দাও। তুমি যতটা সিরিয়াস হয়েছো তা একদমই অবিশ্বাস্য। মিশু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আর প্রজেক্ট? আমাদের এই বাড়ির পাশে একটা রিসর্ট হবে। বর্তমান সময়ে রিসর্টের বিজনেস অনেক লাভজনক।
যদিও এর পুরোটাই ব্যাংক লোন থেকে। এবার এই লোন শোধ করার জন্য আমাদেরকে আবারও সিরিয়াস হয়ে কাজ করতে হবে। আপনি অনেক ট্যালেন্টেড। জীবনে পরিশ্রমের সাথে সাথে বুদ্ধিটা অনেক দরকার হয়। আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারি না। মিশু হাঁটতে হাঁটতে বারান্দায় এসে দাঁড়ালো। দূর হতে সমুদ্র দেখা যাচ্ছে, নীল আকাশ নীলাভ সমুদ্রে এসে মিশে গেছে। উচ্ছ্বসিত হয়ে মিশু বলল, অপূর্ব। এখানে দাঁড়িয়ে বুক ভরা নিঃশ্বাস নিয়ে মনে হচ্ছে এতদিনের সব পরিশ্রম সার্থক। বলো তো, আমাদের জীবন থেকে কি শিক্ষা পেয়েছো? মিশু হেসে বলল, কিছু কিছু ভুলকে ভালোবাসলে জীবনটাকে সুন্দর করা যায়। কিছু কিছু সুযোগকে হাতছাড়া করলে আরো অনেক সম্ভাবনার দ্বার খুলে যায়। সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে যোগ্যতা প্রকাশ পায় মানুষের কর্মে। যে যেমন কাজ করবে সে সেভাবেই সম্মানিত হবে। মেঘালয় মিশুর কাঁধে হাত রেখে ওকে বুকে টেনে নিয়ে বলল, তুমি অনেক ভালো একটা মেয়ে মিশু। তোমার চিন্তা ভাবনা আমার অনেক ভালো লাগে। একজন ভালো বউ হওয়ার চেয়ে ভালো মেয়ে হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে মেয়েটা মেয়ে হিসেবে ভালো, সে নিঃসন্দেহে ভালো প্রেমিকা, ভালো স্ত্রী এবং ভালো মা। মিশু মেঘালয়ের আঙুলের ফাঁকে আঙুল রেখে বলল, দর্শন রাখুন, এবার প্রেমে আসুন। আমার প্রেমে আপনি কেন পড়েছিলেন? তুমি অনেক বিশুদ্ধ, স্বচ্ছ। আর তুমি কেন পড়েছিলে? আপনি আমাকে ভালোবাসেন বলে, ভালোবেসে মাঝে মাঝে হৃদমোহনী বলে ডাকলেও পারেন। মেঘালয় বলল, তা না হয় ডাকলাম। জ্যোৎস্না রাতে বালির ওপর বসে তোমার কোলে মাথা রাখলে তুমি গান শোনাবে তো? দেখো, তুমি আজও আমাকে আপনি করে ডাকো। গানের মাঝে তুমি আমার জীবন। এই লাইনটাকে আপনি আমার জীবন বলে গাইতে হবে কিন্তু। মিশু শব্দ করে হেসে উঠল। মেঘালয় মিশুর কাঁধে মাথা রেখে চুলের গন্ধ শুকে বলল, এইভাবে বসেই তো একটা জীবন পার করে দেওয়া যায়। মাঝে মাঝে বারান্দায় বসে সমুদ্রের খোলা হাওয়ায় তোমাকে চাপটে ধরে আমি তোমার চুলের গন্ধ নেব। তখনও কিন্তু আঙুলের ফাঁকে আঙুল রাখতে ভুলে যেও না। মিশু মেঘালয়ের বুকে মাথা ঠেকিয়ে দূরের সমুদ্রের দিকে তাকালো। এই ছোট্ট জীবনটা সমুদ্রের মতো, কখনো উত্তাল কখনো শান্ত। আর এই বিশাল সমুদ্রটা সুন্দর, ঠিক জীবনের মতো। হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আশা করছি খুব সুন্দর একটা গল্প আপনাদেরকে উপহার দিতে পেরেছি। মেঘালয় এবং মিশুর জুটি আপনাদের অনেক পছন্দ হয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি আপনাদের কমেন্ট পড়ে। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে চান তাহলে অবশ্যই প্রেমের কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর প্রত্যেক রবিবার এবং বুধবার ভালোবাসার গল্প কথা আমার মুখ থেকে সরাসরি আমাকে দেখে পেতে চাইলে ভয়েস অফ শামীম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা গল্পে।